চলেছে একা পথে। এই আছেন কিনা বলেন, দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা, শোনা যাচ্ছে কিনা? এক মিনিট একটু লেট হইলো, হ্যাঁ 1 মিনিট একটু লেট হলো আমাদের। এটাকে জয়েন হতে 2-1 মিনিট লেট হলো মনে হয়। শুনতে পাচ্ছি কিনা আমরা একটু বলে দিই। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। মাথা ফ্রেশ রেখে, মন ফ্রেশ রেখে ক্লাস করতে হবে, ঠিক আছে? মন খারাপ নিয়ে ক্লাস করলে হবে না। সুতরাং প্রথমে আমরা মন ভালো করার চেষ্টা করি। আর যদি মনে করেন যে এমন কোনো কোম্পানি থাকতো যে মন ভালো ভালো করে ওষুধ বিক্রি করে, তাহলে মনে করেন যে আমরা কিনতে পারতাম, 2-1 কোটা কিনতাম প্রত্যেকেই। যে এমন কোনো ওষুধ নাই, এমন কোনো কোম্পানি বানায় না। ওকে, দেখা যাচ্ছে কিনা একটু বলি, ঠিকঠাক আছে? ওয়ালাইকুম আসসালাম। ওকে, সামনে যাই, চেহারাটা দেখাই, নাহলে আপনাদেরও শান্তি লাগবে না, আমারও শান্তি লাগবে না, ঠিক না? সামনে যাই। আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ অ্যান্ড ক্লজ, খুবই গুরুত্বপূর্ণ টপিক। প্রিলি সহ যে কোনো পরীক্ষায় প্রশ্ন আসে। প্রিলি সহ যে কোনো পরীক্ষায় একটা প্রশ্ন আসে আমাদের। আমাদের এই 12 নম্বর লেকচার শিটের ভিতরে আমাদের ফ্রেজ এবং ক্লজ দুইটা জিনিসকে একসাথে করা হয়েছে। 12 নম্বর লেকচার শিটে আমাদের ফ্রেজ এবং ক্লজ দুইটা জিনিসকে আমাদের একসাথে করা হয়েছে। আজকে আমরা ফ্রেজ নিয়ে কথা বলবো, আগামী ক্লাসে আমরা ক্লজ নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আজকে আমরা ফ্রেজ নিয়ে কথা বলবো। মন ভালো হয়ে গেল আপনার ক্লাসে এসে। আসাদ, থ্যাংক ইউ। আসসালাম। মাকসুদা, মিমি, ওকে। মাহি মনে হয়, মিমি না, আচ্ছা ওকে। বিড়ি খেলে নাকি মন ভালো থাকে, বাণীতে বিড়িখোর বড় ভাই। হ্যাঁ, যারা খায় তাদের ভালো থাকে। আমার একসময় ভালো লাগতো, এখন না। ওয়ান্স আপন এ টাইম বিড়ি খেলে মন ভালো, এটা হচ্ছে আর একটা বিড়িখুরি কথা। বিড়ি খেলে আমি যখন বিড়ি খাইতাম, তখন আমার যখন খুব মেজাজ খারাপ হইতো, তখন বিড়ি খেলে মাথা ব্যথা করতো। মাথা ব্যথা করলে আমি যে ঘুমাই যেতাম। এটা হচ্ছে বড় কথা। এটা আমার বিড়ি খাওয়ার অন্যতম একটা কারণ ছিল। বিড়ি খাইলেই মাথা ব্যথা করতো, আর মাথা ব্যথা করলে আমি যে ঘুমাই যেতাম, শেষ। পরে আমি একটা সময় বুঝলাম যে আসলে হুদে এগুলো কিছুই না। মাথা ব্যথাও আমার মন থেকে সৃষ্টি, ওই বিড়ি খাওয়া আমার মন থেকে সৃষ্টি। আলটিমেটলি টাকা পয়সা খরচ, ইসলামের দৃষ্টিকোণ থেকে। নূরজাহান, আপনার কমেন্ট করিনি, এটা কোনো কথা? নূরজাহান, আমি নূরজাহান করতে করতে আমি মানে মোটামুটি শাহজাহান হয়ে গেছি। আপনি বলেন নূরজাহান, আপনার কমেন্ট করছেন, কথা বললেন। তারপর সাব্বির, কেমন আছেন? রিবন, ভালো আছি। বাড়ির কী খবর? বাড়ির সবাই ভালো আছে? ঘরের কী খবর? ঘর ভালো আছে নাকি ভাই, সেটা বলেন। সাব্বির রহমান, ওকে। সাহা তো একটু আগে, হ্যাঁ, এক্সাম নিয়ে কথা। আজকে এই আচ্ছা, শুনেন, আজকে পিএসসি কি মানে দিছে? আমি অনলাইনে যাইনি। পিএসসি কি কিছু জানাইছে একটু বলেন তো, একটু আলাপ আলোচনা করে নিই, তারপরে ক্লাস শুরু করি। পিএসসি কি কিছু জানাইছে? আমি অনলাইনে যাইনি, বলেন। জানাইছে? আচ্ছা, যে কি কবে বলেন তো? জিএম নাইম কি জানাইছে বলেন? পিএসসি কি মানে এক্সাম ডেট দিছে? কেমন আছেন? ভালো আছি। মাহি, আচ্ছা। মুক্তা বা ও আচ্ছা, হ্যাঁ, লিটারেচার ক্লাস নিয়ে ভাই বিয়ে করছে। বিয়ে করবেন কবে? বিয়ে যে আমাকে যেদিন করবে আমি সেদিন করে এলাম। আর আমার কেউ বিয়ে করে না। আচ্ছা, এক্সাম হবে না। আচ্ছা, আমি আচ্ছা, পিএসসি কি কিছু দিছে কিনা? পিএসসি সম্পর্কে বলেন। আমার বিয়ে নিয়ে দৌড়াদৌড়ি করে লাভ নেই। আর বিয়ে করলে শুধু মানে আপনার সমস্যা আছে বলতে সময় দেওয়া নেই, সময় নেই না। আপডেট দেয় নাই। আচ্ছা, শিওর কিছু না। আমি রেকর্ডেড ক্লাস করি। আচ্ছা, নামটা চলে গেলাম। আজ বলেন সুযোগ পাচ্ছি। কেমন আছেন আপনি? স্যার, ভালো আছি। আপনার নামটা চলে গেল, কিছুই জানায়নি। অন্তরা খুশি নাকি? কিছুই জানায়নি। আচ্ছা, এক্সাম দিতে এবারে জানাই দেয়। আচ্ছা ভাইয়া, এটা বললেন সবাই লাইক দিবে, কোনটা? আচ্ছা, আপনার বিয়ে পিসি দিকে, শালি দিকে করেন। শালি দিকে করার দরকার, বউর মতো বউ একটা হলে শালি দিয়ে কী করবো? পান না। আরে আমার যোগ্য কি? আমার যোগ্য অযোগ্য? যোগ্য মানুষ মাত্রই যোগ্য, কনফার্ম হবে না। আচ্ছা,
আপডেট যায় নাই। আচ্ছা 18 মার্চ এক্সাম হতে পারে শুনলাম। 18 মার্চ একটা পরীক্ষা আছে, পিএসসির একদিনে 2টা পরীক্ষা নেবে না। 18 মার্চ একটা পরীক্ষা দিয়েছে তো সুতরাং ঘটনা যেটা হয়েছে শুনেন, ঘটনা ঘটনা যেটা হয়েছে 10 মার্চ পরীক্ষা হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে, তবে সেটার সম্ভাবনা কম। তবে পিএসসি সবসময় আনপ্রেডিক্টেবল, একটা ফালতু একটা ভালো একটা প্রতিষ্ঠান, সুতরাং আমাদের এই বিষয়ে সতর্ক থাকতে হবে। সৌরভ ভাই যে কোনো কিছু করতে পারতে, ধরেন আপনার ওই যে করোনার সময় না বন্যা আসলো না, সিলেট বিভাগের অনেক ছেলে মেয়ে পরীক্ষা দিতে পারেনি। তো 1 সপ্তাহ লেট হলে 15 দিন লেট হলে কি করতো? তো বলছে 44তম বিসিএস। তো হ্যাঁ 44তম বিসিএস, মে মাসের 27 তারিখ তো 27 তারিখে এত বন্যা হচ্ছে, এত কিছু হচ্ছে, মানে কোনো কেয়ার নাই। আর বলছে কি 3 মাসের ভিতরে রিটেন নিয়ে নেবে, রিটেন নিচ্ছে 7 মাস পরে। হ্যাঁ এখন এগুলো বললে হচ্ছে হয় মানুষ বলে আওয়ামী লীগের দালাল, নাহলে বলে সরকারের দালাল, নাহলে বলে জামাত বিএনপি, এরপরে বলে আবার বামপন্থী। এই জন্য কিছু বলি না। আমার দেখবেন আপনার আমার ফেসবুকে মানে ঘুরে বিষয়েও আমি কিছু দিই না, যা দে ও অ্যাডমিনটাতে কষ্ট লাগে। তা সুতরাং পিএসসি শুধু প্রি নিয়ে কনফার্ম থাকলে হবে না। হ্যাঁ তারপরে হচ্ছে আমাদের পিএসসি পাকিস্তান ক্রিকেট টিমের মতো, হ্যাঁ পাকিস্তান টিমের মতো। আচ্ছা আমরা ক্লাস শুরু করে দিই। পিএসসি যখন পরীক্ষা নেই 10 তারিখ আমরা টার্গেট নিয়ে পড়াশোনা করবো, 10 তারিখ। তবে 10 তারিখে একটু সম্ভাবনা কমে যাচ্ছে, দিনই সম্ভাবনা কমে যাচ্ছে। এটা আসলে এই ফাইজলামিটুকু করা উচিত হয়নি। 10 তারিখের পরে যদি ওদের 11 তারিখ পরীক্ষা নেওয়ার ইচ্ছা থাকতো, তাহলে 11 তারিখ আরেকটা পরীক্ষা ছিল, ওই যে 18 তারিখ পরীক্ষাটা 11 তারিখ নিত। এখন 11 তারিখ পরীক্ষা নেই কিনা জানি না, তবে 10 তারিখ 11 তারিখ যে কোনো একদিন হইতে পারে। তবে আপনার পড়াশোনা চরম গতিতে চলবে। আপনি 10 মার্চ পরীক্ষা হবে, আপনি 10 মার্চ পরীক্ষা হবে, এই চিন্তাধারায় আপনি পড়াশোনা করেন। আমি আশা করে বোঝাতে পারলাম, ঠিক আছে? আজকে অনেকগুলো কথা বললাম ক্লাসের বাইরে, এত কথা কখনো বলি না রে, এত কথা কখনো বলি না ক্লাসের আগে। চলেন আমরা আলোচনা শুরু করি। ফ্রেজ এন্ড ক্লজ। ফ্রেজ এন্ড ক্লজ মানে হচ্ছে, আমরা বলছিলাম, এই মনে আছে এদিক তাকান, আমরা বলছিলাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়াইছিলাম। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সাবজেক্ট কি বলছিলাম? জামাই। সাবজেক্ট কি বলছিলাম বলেন তো? জামাই। আর ভার্বকে বলছিলাম বউ। সাবজেক্টকে বলছিলাম জামাই, ভার্বকে বলছিলাম বউ, অবজেক্ট কমপ্লিমেন্ট এগুলো হচ্ছে বলেন কি বলছিলাম বলেন তো? পোলাপান, ছেলে মেয়ে বা পোলাপান। সাবজেক্ট হচ্ছে বলছিলাম কি বলেন তো? জামাই বা হাজব্যান্ড বা স্বামী বা ছেলে। আর ভার্বকে কি বলছিলাম বলতো? ওয়াইফ। এখন একটা সংসারের সব থেকে গুরুত্বপূর্ণ মালকে বলেন তো? অবশ্যই ওয়াইফ, অবশ্যই মা। এখন আমাদের ঘটনা হচ্ছে যে আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাইতে হবে। মাল শব্দটা কিন্তু আরবি, মাল বলতে সর্বোত্তম সম্পত্তিকে বোঝানো হয়। আমি ওইভাবে বলি না, মানে খারাপভাবে বলি না, আমি ভালোভাবে বলছি। আচ্ছা, সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস বি মানে ভার্ব, বউ অথবা মা অথবা বোন এরা। আর কম গুরুত্বপূর্ণ, তার থেকে কম গুরুত্বপূর্ণ সাবজেক্ট। আর বাচ্চা কাচ্চা এগুলো একটা সময় থাকে, একটা সময় থাকে না। মূল কথা হচ্ছে এটা। কেমন? ফ্রেজ আর ক্লজ হচ্ছে দুটা পার্থক্য হচ্ছে, ফ্রেজ এবং ক্লজ। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের কি বলেন তো? ফ্রেজ। ফ্রেজ হচ্ছে কতগুলো ওয়ার্ড যেখানে কোনো বউ থাকবে না। মানে জামাই থাকতে পারে, ছেলে মেয়ে থাকতে পারে, কিন্তু বউ থাকবে না। বউ না থাকলে কি সংসার হয়? না, সংসার হয় না। তার মানে ওটা কোনো ফ্যামিলি হয় না। বউ না থাকলে ফ্যামিলি হইতে কইবে, যে জায়গাতে হইবে সেই জায়গায় নাই। আমি বোঝাতে পারলাম? তো সুতরাং বউ ছাড়া ফ্যামিলি যেমন হয় না, ঠিক তেমনি এই বউ ছাড়া, বউ মানে কি ভার্ব মানে ফাইনিট ভার্ব। ভার্ব বলতে আমরা কাকে বুঝি? ফাইনিট ভার্বকে বুঝি। ফ্রেজে ফাইনিট ভার্ব থাকে না, এই কারণে আমাদের ফ্রেজ কখনো পূর্ণাঙ্গ সেন্টেন্স না, এটা হচ্ছে আমাদের সেন্টেন্সের একটা অংশ। বুঝতে পারলাম? তার মানে ফ্রেজ মানে কি? ফ্রেজ হচ্ছে কতগুলো ওয়ার্ডের সমষ্টি যেখানে কোনো ফাইনিট ভার্ব থাকে না এবং সাধারণত সাবজেক্ট থাকে না। তবে কখনো কখনো সাবজেক্ট থাকতে পারে, কোনো দিনই ফাইনিট ভার্ব থাকবে না। এটা হচ্ছে মূল আলোচনা। কোনো দিনও ফাইনিট ভার্ব থাকবে না। আমি আবার বলছি, ফ্রেজটা কি? একাধিক ওয়ার্ডের সমষ্টি যা একটা সিঙ্গেল পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করবে। কিভাবে? চলেন আমরা দেখি। আমরা একটু দেখি, আমরা একটা এক্সাম্পল লিখি, তাহলে আমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আমরা একটা এক্সাম্পল লিখি এইভাবে। আমরা এক্সাম্পলটা লিখবো এরকম, যেমন যেমন মাল্টা, MALTA, মাল্টা ইজ আ গুড ফ্রুট, FRUIT, ফ্রুট। খুব ভালো লাগলো। মালটা হচ্ছে, মানে অনেকে আবার মালটা বলবে না, মালটা বলতে যে খান যেটা, এটা মালটা। মালটা ইজ এ গুড ফ্রুট। খুব মনোযোগ দিয়ে দেখেন।
ধরেন এই জায়গা থেকে নাই, এই জায়গা থেকে নাই, এবার শুধু আছে কি বলেন তো ফ্রুট। এবার শুধু কি আছে বলেন তো ফ্রুট, FRUIT ফ্রুট। এন্ড এরপরে ফ্রুটকে আমরা বিশেষণ করলাম গুড, একে আবার বিশেষণ করলাম আরেকটা ওয়ার্ড দিয়ে ভেরি গুড, BERY ভেরি। এরপরে আমরা একটা মালটার জন্য এটা ব্যবহার করলাম, দেখেন কতগুলো ওয়ার্ড লিখলাম, একটা দুইটা তিনটা চারটা, কিন্তু এখানে কোনো কি নাই বলেন তো, এ ভেরি গুড ফ্রুট, এটা খুবই ভালো একটা ফল, মালটা হচ্ছে খুবই ভালো একটা ফল, তাই তো। এখন প্রশ্ন হচ্ছে যে ফ্রুট, গুড, ভেরি, এই জায়গায় কোনো কিছুই আমাদের কি নাই বলেন তো, আমাদের এই চারটা ওয়ার্ডের ভিতরে আমাদের কি নাই, সাবজেক্ট নাই, কি নাই সাবজেক্ট নাই, কি নাই ফাইনাইট ভার্ব নাই। তার মানে এই টোটাল অংশটুকুর নাম কি বলেন তো, ফ্রেজ। কেন কি নাই আমাদের এখানে, সাবজেক্ট নেই এবং ফাইনাইট ভার্ব নেই। এখন কখনো কখনো সাবজেক্ট থাকতে পারে, যেমন এই অংশটুকু, যেমন দ্য ক্লাস, বিং, BEING, বিং ওভার, he went to watch a movie named, কি বলেন তো, named লাভ ইন জঙ্গল, লাভ ইন জঙ্গল, যে UNGL। খুব ভালো করে লক্ষ্য করেন, দ্য ক্লাস বিং ওভার, ক্লাস শেষ হওয়ার পরে হি ওয়েন্ট টু ওয়াচ, সে গিয়েছিল, সে গিয়েছিল টু ওয়াচ, দেখতে এ মুভি, একটা মুভি নেমড লাভ ইন জঙ্গল, জঙ্গলের ভালোবাসা নামে একটা সিনেমা সে দেখতে গেছিল ক্লাস শেষ হওয়ার পরে। এই জায়গায় কমার আগে আমরা একটা জিনিস দেখার চেষ্টা করি, দ্য ক্লাস কি বলেন তো, সাবজেক্ট, বিং ওভার, বিংটা কি আমাদের কোনোভাবেই ফাইনাইট ভার্ব না, ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব চিনতে হলে আমাদের 1 নাম্বার ক্লাসে আলোচনা করেছি কোনটা ফাইনাইট ভার্ব কোনটা নন ফাইনাইট ভার্ব। বিংটা হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব, তার মানে এই জায়গায় দেখেন সাবজেক্ট আছে, এসইউবি সাবজেক্ট আছে কিন্তু ফাইনাইট ভার্ব নাই, তাই এই যে এই টোটাল অংশটুকুর নাম হচ্ছে কি বলেন তো, ফ্রেজ, PHRASE। এই টোটাল অংশের নাম কি বলেন তো, ফ্রেজ। চলেন আমরা দেখার আলোচনার চেষ্টা করি, কি বলা আছে বলেন তো আমাদের বেসিক আলোচনায়। দেখেন 1 নাম্বার কোশ্চেন, এ গ্রুপ অফ ওয়ার্ডস, কতিপয় ওয়ার্ড that does not make a complete sense, যেটা কমপ্লিট সেন্স তৈরি করে না, and does not contain a finite verb, এবং অবশ্যই কি থাকে না, ফাইনাইট ভার্ব থাকে না, ইজ, এটা কি বলা হয়, সেন্টেন্স, ফ্রেজ, ইডিয়ম, ক্লজ। তার মানে কি বলা হয় বলেন তো, এতক্ষণ কি বুঝছেন, এতক্ষণ আমি বাংলায় যা বলছি হেরা ইংরেজিতে তাই বলছে। এ গ্রুপ অফ ওয়ার্ড, কতগুলো ওয়ার্ডের সমষ্টি, কতগুলো ওয়ার্ড, that, যা, does not work make a complete sense, যেটা সম্পূর্ণ পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে না, and does not complete, and does not কি বলেন তো, and does not contain a finite verb, এবং অবশ্যই ফাইনাইট ভার্ব থাকে না, তাহলে সেটা কি বলা হবে বলেন তো, ফ্রেজ বলা হবে। এখন এই যে এ গ্রুপ অফ ওয়ার্ড সবকিছু মিলার কারণে আমাদের এ গ্রুপ সিঙ্গুলার, এই জন্য সব জায়গায় কি বলেন তো, ভার্ব সিঙ্গুলার। পরের প্রশ্ন 2 নম্বর, হোয়াট ইজ ফ্রেজ, এখন কিছু লিখেন না, এ গ্রুপ অফ ওয়ার্ডস টু এক্সপ্রেস সার্টেন আইডিয়া কি প্রকাশ করে না, প্রকাশ করে না। নাউন্স এন্ড ভার্বস আর কম্বাইন্ড টুগেদার টু এক্সপ্রেস, নাউন এন্ড ভার্ব দিয়ে গ্রুপ হবে, এটা মানে ফ্রেজ হবে এমন কোনো কথা আমি বলছি না, বলি নেই, যে কোনো ওয়ার্ড দিয়ে হতে পারে। এ গ্রুপ অফ রিলেটেড ওয়ার্ডস ইউজড অ্যাজ এ সিঙ্গেল পার্টস অফ স্পিচ, একটা গ্রুপ অফ রিলেটেড ওয়ার্ড কতিপয় ওয়ার্ডের সমষ্টি যেটা সিঙ্গেল পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করে। আমি আশা করি বোঝাতে পারলাম। নেক্সট, আগে বুঝেন তারপরে করেন, এগুলো তো সব থাকতেছে। ওয়ান ফাইন মর্নিং ইজ ড্যাশ, ওয়ান ফাইন মর্নিং, দেখেন কি নাই বলেন তো, ফাইনাইট ভার্ব নাই, কি নাই ভাই, ফাইনাইট ভার্ব নাই, তার মানে এন ইডিয়ম হবে না, ফ্রেজ হবে, ক্লোজ হবে না, সেন্টেন্স হবে না। এখন ইডিয়মটা কি, ইডিয়মটা হচ্ছে প্রচলিত অর্থ থাকবে না, ইডিয়মটা কি বলেন তো, প্রচলিত অর্থ থাকবে না। হ্যাঁ, যেমন এ ম্যান অফ লেটার্স, এ একজন, ম্যান অফ মানুষের, লেটার্স মানে এ ম্যান অফ লেটার্স অর্থ কি বলেন তো, একজন লেটারের ব্যক্তি, এটা হয় স্বাভাবিক অর্থ, এরকম হলে ফ্রেজ হয়। কিন্তু এ ম্যান অফ লেটার্স মানে বিদ্বান ব্যক্তি, ট্যালেন্টেড ব্যক্তি, এডুকেটেড ব্যক্তি, তার মানে এটা জিনিস একটা কিন্তু বুঝাইছে একটা। যখন প্রচলিত অর্থ না হয়ে ভিন্ন অর্থ প্রকাশ করে তখন সেটা অন্য অর্থ দেয়, তখন সেটা ইডিয়ম। আর সাধারণ অর্থ দিলে, যেমন এ ভেরি গুড বয় গার্ল, ঠিক আছে, এরকম যদি থাকে তখন সেটা ফ্রেজ। তার পরবর্তীতে আমাদের আর কিছু নাই, হ্যাঁ আছে, দ্য সেন্ট্রাল পার্ট অফ এ নাউন ফ্রেজ ইজ মেইনলি এ, মনে রাখতে হবে নাউন ফ্রেজ নাউনের কাজ করবে, অ্যাজেটিভ ফ্রেজ অ্যাজেটিভের কাজ করবে, এটা আমি একটু পরে পড়াবো। নাউন ফ্রেজ নাউনের কাজ করবে, অ্যাজেটিভ ফ্রেজ অ্যাজেটিভের কাজ করবে, অ্যাডভার্ব ফ্রেজ অ্যাডভার্বের কাজ করবে।
প্রেপোজিশনাল ফ্রেজ প্রেপোজিশনের কাজ করবে, এটা আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। পরবর্তী, এ চার্মিং গার্ল ইজ এ ড্যাশ, এ চার্মিং গার্ল ইজ এ ড্যাশ ড্যাশ ফ্রেজ, এ চার্মিং গার্ল ইজ এ ড্যাশ ফ্রেজ। আমরা নাউন ফ্রেজ আলোচনা করার শেষে আমরা এই কোশ্চেনটা আলোচনা করব। এই আলোচনাগুলোর পরে আপনি একটা কথা লিখে যাবে। এখানে আমরা প্রায় 5 থেকে 7টা প্রশ্ন সলভ করছি, এতক্ষণ কথা বলছি। এইবার আপনি একটু সুন্দর করে লিখবেন, ফ্রেজ হচ্ছে কতগুলো ওয়ার্ডের সমষ্টি যেখানে সাধারণত সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব থাকে না। যা ফ্রেজ হচ্ছে কতগুলো ওয়ার্ডের সমষ্টি যা একটা সিঙ্গেল পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করে, যেখানে কোনো সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব থাকে না সাধারণত। তবে কখনো কখনো সাবজেক্ট থাকতেও পারে, কিন্তু জীবনের কোনো দিনও কোনো বেলায়ও কিয়ামতের আগের দিনও ফাইনিট ভার্ব থাকবে না। এতটুকু লিখছেন, এবং যদি বুঝে থাকেন তাহলে এখন ডিসি, ডি মানে ডিরেক্ট, সি মানে ক্লিয়ার। বলেন, আরেকটু জুম করব? এত জুম করলে তো ধুম হয়ে যাবে গা। তোমার এতটুকু বুঝতে পারছেন কিনা? বুঝতে পারলে ইয়েস বলেন। ডিসি, তাসনৌবা তাবাসসুম, ডিটারজেন্ট ক্লিয়ার। ওকে, আবার একবার বলেন। আপনি ক্লাসটা আবার দেখেন, এই কথাগুলো আবার বলতে গেলে আবার মিনিমাম আরও 10 মিনিট লাগবে। ক্লাস যেহেতু রেকর্ড, আপনি কিন্তু কি বুঝতে পারেন না সেটা বলেন, ডিরেক্টলি বলতে হবে। আপনি যদি বলেন 10 মিনিট আলোচনার পরে আবার বলেন, তাহলে এটা সম্ভব না। এটা সম্ভব হতো যদি ক্লাস রেকর্ড না রাখতাম, আর যদি অনেক মানুষের সমস্যা হতো তখন আমি বলতাম। এই পরবর্তী অংশে যাবো, ইয়েস অর নট? সঞ্জয় পাল, আমি বলেছি কতগুলো ওয়ার্ড থাকবে যেখানে কোনো ফাইনিট ভার্ব থাকবে না এবং সাধারণত সাবজেক্ট থাকবে না, ওই জিনিসগুলোই ফ্রেজ হয়। এতগুলো আলোচনা দিলাম, এতগুলো উদাহরণ দিলাম, অন টাইমে ক্লাসে আসছেন? ওকে, নেক্সট, পরে আমরা যাই। ফ্রেজকে অনেক ভাগে ভাগ করা যায়। নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ, ভার্ব ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ, কনজাংশন ফ্রেজ, বিভিন্ন ভাগে ভাগ করা যায়, 8-9 প্রকারে ভাগ করা যায়। আমরা সাধারণত পরীক্ষার জন্য আমরা 4 ধরনের ফ্রেজ এখন পর্যন্ত পরীক্ষায় আসছে, বা 5 ধরনের ফ্রেজ। আমরা এই ফ্রেজগুলোই পড়বো ইনশাল্লাহ, এর বাইরে দরকার নেই। তারপরে আমরা গতানুগতিক আলোচনা করে যাবে ইনশাল্লাহ। তো আমাদের প্রথম যে ফ্রেজটা আছে, আমাদের প্রথম 1 নাম্বার ফ্রেজ, খাতায় লিখবেন, নাউন ফ্রেজ। 1 নাম্বার ফ্রেজ কি বলেন তো? নাউন ফ্রেজ। খাতায় লেখেন, এবার খাতায় লেখা শুরু করেন। 1 নাম্বার লেখেন, নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ, PSRS, নাউন ফ্রেজ। শতভাগ মনোযোগ দিবেন, দেখবেন আপনি বুঝতে পারবেন ইজিলি। প্রথম কথা লিখবেন, যেখানে 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 নাউন বসতে পারে, যেখানে যেখানে নাউন বসতে পারে, ঠিক সেখানে সেখানে নাউন ফ্রেজ বসতে পারে, ফ্রেজ বসতে পারে। এটা হচ্ছে মূল কথা। এই কথাটা যদি বুঝতে যান তাহলে আপনার নাউন ফ্রেজ সলভ করতে সর্বোচ্চ 5 মিনিট সময় লাগবে। যেখানে যেখানে আমরা সাধারণত আলোচনা করছি কি বলেন তো? নাউন ফ্রেজ। এতটুকু মনে রাখতে হবে, যেখানে যেখানে নাউন বসতে পারে ঠিক সেখানে সেখানে নাউন ফ্রেজ বসতে পারে, যেখানে যেখানে নাউন বসতে পারে ঠিক সেখানে সেখানে নাউন ফ্রেজ বসতে পারে। লেখা শেষ হলো কিনা? দ্রুত দ্রুত বলেন। যেখানে যেখানে নাউন বসতে পারে ঠিক সেখানে সেখানে কি বসতে পারে বলেন তো? নাউন ফ্রেজ বসতে পারে। লেখা শেষ? এবার মনোযোগ দেন।
এবার মনোযোগ দেন, খুব মনোযোগ দিয়ে দেন, এখন কিন্তু মনোযোগ দেওয়ার সময়, এখন মজা করা বা গল্প করার সময় না। প্রথম 1 নাম্বার লিখতেছি, আমরা একটা এক্সাম্পল লিখব। লিখি রত্না। রত্না নামে আমাদেরকে এখানে কেউ নেই মনে হয়, এই জন্য লিখছি। রত্না ইজ আ নাইস গার্ল। খুব ভালো করে লক্ষ্য করেন, এই সেন্টেন্সের ভার্ব কোনটা বলেন তো? ইজ। তো ইজ ভার্বের সাবজেক্ট হিসাবে কে বসতে পারে? ভার্বের সাবজেক্ট হিসাবে কে বসতে পারে? নাউন বসতে পারে। একটু আগে কে বলছি, ভার্বের সাবজেক্ট যেখানে নাউন বসতে পারে সেখানে কে বসবে? নাউন ফ্রেজ বসবে। তার মানে এইবার পাশে 1 নাম্বার দিয়ে লিখবেন। আপনার উদাহরণ লেখার দরকার নাই, আপনি 1 নাম্বার দিয়ে লিখবেন ভার্বের সাবজেক্ট হিসাবে। সাবজেক্ট হিসাবে। আচ্ছা, ভার্বের সাবজেক্ট হিসাবে। 2 নাম্বার, আই লাভ রত্না। খুব ভালো করে লক্ষ্য করেন, এই জন্য যে ভার্ব কোনটা বলেন তো? লাভ। ভার্ব কোনটা বলেন তো? লাভ। এখন এটা লাভ কোন ধরনের সাবজেক্ট, কোন ধরনের ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। লাভ কোন ধরনের ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। কি করে? ভার্বকে হোয়াট অথবা হুম দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া গেলে সেটা কি হয়? অবজেক্ট হয়। তা হুম ডু আই লাভ, আমি কাকে ভালোবাসি? আমি রত্নাকে ভালোবাসি। রত্না গো আই লাভ ইউ। হ্যাঁ, আমি রত্নাকে ভালোবাসি, অবজেক্ট না? তার মানে আমার ভার্ব পাইলাম, ট্রানজিটিভ ভার্ব পাইলাম। তা ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসাবে কে বসতে পারে? রত্না নাউন। বসতে পারে কি না? বসতে পারে কি না? বসতে পারে। সুতরাং সুতরাং আমাদের নাউন ফ্রেজও বসতে পারবে কোথায় বলেন তো? টিভি। ট্রানজিটিভ ভার্ব এর অবজেক্ট হিসাবে। অবজেক্ট হিসাবে, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসাবে। বুঝাতে পারলাম? ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসাবে। ওকে, এবার চলেন আবার দেখি। আই আচ্ছা, আই লাভ হার আইস। হার বলতে আমি রত্নাকেই বুঝাইছি, কিন্তু আই লাভ হার আইস দিলে তো শুরু কম হয়ে যায়। আই লাভ হার আইস অ্যান্ড, আপনার যে কোনো একটা দিয়ে রাখেন, স্বাধীন দিলাম আপনাকে। আপনি চোখ আর কি ভালোবাসেন এটা দেখেন। আমি শুধু চোখই ভালোবাসি, আর যেটা ভালোবাসি এটা বলা যাবে না। দেখেন, এই যে হারটা কি বলেন তো? হারটা কি বলেন তো? পসেসিভ অ্যাডজেক্টিভ না? হারটা কি পসেসিভ অ্যাডজেক্টিভ না? পসেসিভ অ্যাডজেক্টিভের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা কি হয়? নাউন হয়। এজন্য আমরা আইস লিখলাম। কিন্তু আমাদের ফ্রেজ বানাইতে গেলে কি আমাদের একাধিক ওয়ার্ড লাগবে, এই জন্য আইস এন্ড ডট ডট আপনি কিছু একটা লিখে দেন। এখন প্রশ্ন হচ্ছে, আই লাভ হার, হারটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। তো পসেসিভ অ্যাডজেক্টিভের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা কি হয়? নাউন হয়। তার মানে পসেসিভ অ্যাডজেক্টিভের পরে যদি একটা মাত্র ফ্রেজ ব্যবহৃত হয় তখন সেটা কি হবে? নাউন ফ্রেজ। এজন্য আপনি 3 নাম্বার লিখবেন পসেসিভ, POSSESSIV, পসেসিভ অ্যাডজেক্টিভ এর পরে, পসেসিভ অ্যাডজেক্টিভ এর পরে, পসেসিভ অ্যাডজেক্টিভ এর পরে ভার্ব চিনবো কিভাবে? কোনটা কোন ভার্ব? এটা এখন কেন ক্লাস? এটা হচ্ছে 1 নাম্বার ক্লাসে। ভার্বটা কোনটা যদি না চিনেন তাহলে 1 নাম্বার ক্লাস করতে যান। এখন ক্লাসে এখানে করে লাভ আছে? ভার্ব কোনটা কোন ভার্ব এটা 1 নাম্বার ক্লাসে চিনবেন, বেসিক ক্লাসে। যদি না করেন তাহলে ক্লাস করে আসেন, এগুলো কিছু বুঝবেন না। এরপরে এরপরে আই লাভ, অথবা এবার রত্নাকে নিয়ে আসি। রত্না লাভস দিস স্টাইল, STYLE স্টাইল। মনে করেন যে এই যে আমি চুল রাখছি এলোমেলো, জীবনে মানে চিরুনি মাথায় দিই না, মনে করেন রত্না এডি পছন্দ করে, তাই তো? এ দেখেন খুব ভালো করে, দিসটা কি ডিটারমাইনার না? দিস কি বলেন তো? ডিটারমিনার। দিস ডিটারমিনার তো।
তা ডিটারমিনারের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা কি হয়? নাউন হয়। তার মানে ডিটারমিনারের পরে একটা ফ্রেজ থাকলে সেটা কি হবে? নাউন ফ্রেজ হবে। শেষ। 4 নাম্বার, DETER ডিটারমিনার, MINER ডিটারমিনার এর পরে। 4 নাম্বার গেল। 5 নাম্বার চলেন। 5 নাম্বার, রত্না হ্যাজ আ লিটল সিস্টার। খুব ভালো করে লক্ষ্য করেন, রত্না হ্যাজ এ, আচ্ছা লিটল বাদ দিলাম আমরা, ফ্রেজ দিই আমরা। রত্না হ্যাজ এ সিস্টার, ওই যে একটু বলেন শালি সহ বিয়ে করতে। রত্না হ্যাজ এ সিস্টার, কনসেপ্ট ধরিয়েন। দেখেন রত্না হে, এই যে এটা কি বলেন তো? আর্টিকেল। তা আর্টিকেলের পর সিস্টার একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা কি হয়? নাউন। আর্টিকেলের পর একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা কি হয়? নাউন হয়। এখন যে আর্টিকেলের পর একটা মাত্র ওয়ার্ড থাকলে যদি নাউন হয়, তাহলে আর্টিকেলের পর একটা মাত্র ফ্রেজ থাকলে সেটা কি হবে? নাউন ফ্রেজ। জামানা শেষ। এটা 5 নাম্বার। কি রে পাগলা? 5 নাম্বার হচ্ছে আর্টিকেলের পর, RTICL, আর্টিকেল এর পরে। আচ্ছা 6 নাম্বার, এবার আর লিখবো না। প্রেপোজিশনের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে কি হয়? নাউন হয়। তার প্রেপোজিশনের পরে একটা ফ্রেজ থাকলে কি হবে? নাউন ফ্রেজ। ব্যতিক্রম আছে, ব্যতিক্রম আমরা পরে আলোচনা করব। এরপরে কমপ্লিমেন্ট হিসাবে কি বসে? নাউন ফ্রেজ বসে। বুঝা যাবে? কমপ্লিমেন্ট হিসাবে কি বসতে পারে? নাউন ফ্রেজ বসতে পারে না? এই কারণে আমরা লিখবো প্রেপোজিশন, PREPOSITION, প্রেপোজিশন এর পরে। আচ্ছা এরপরে 7 নাম্বার লিখবো কি বলেন তো? কি জানি বলছিলাম একটু আগে? কমপ্লিমেন্ট, COMPLEMENT, কমপ্লিমেন্ট হিসাবে। এইবার আপনি খুব ভালো করে লক্ষ্য করে দেখেন, এই সবগুলা জিনিস আমার আগে ক্লাসে আলোচনা করা হয়েছে বিদায় আমি এইভাবে আলোচনা করতে পারছি। এখন কেউ যদি কমপ্লিমেন্ট না বুঝেন তার জন্য এই ক্লাস না। কেউ যদি ট্রানজিটিভ অ্যান্টিজিটিভ ভার্ব ভালো করে না বোঝেন তার জন্য এই ক্লাস না। বুঝাতে? কেউ যদি পসেসিভ অ্যাডজেক্টিভ না বোঝেন, এই প্রত্যেকটা জিনিস হচ্ছে আমাদের কি বলেন তো একদম আগে আলোচনা করে যাচ্ছে। তার মানে নাউন ফ্রেজ কয়টা জায়গায় বসবে টোটাল? আমরা 7টা জায়গায় দেখাইলাম। কয়টা জায়গায় বলেন তো? 7টা জায়গায়। তার মানে 7টাকে আমরা 4টা বানাইতে পারি। ভার্বের সাবজেক্ট হিসাবে, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসাবে, পসেসিভ এর পরে, ডিটারমিনারের পরে, এরপর হচ্ছে আমাদের কি বলেন তো আর্টিকেলের পরে, প্রেপোজিশনের পরে, প্রেপোজিশনের পরে আর কি বলেন তো কমপ্লিমেন্ট হিসাবে। এই প্রত্যেকটা জায়গার পরে কি হয় বলেন তো আমাদের? এই প্রত্যেকটা জায়গার পরে আমাদের কি হয়? নাউন ফ্রেজ হয়। লেখা হলে কিনা ডিসি লেখেন, লেখা হলে ডিসি লেখেন। ও হার আইস অ্যান্ড বয়েস, ভালোই বলছেন। একটা মানুষের বয়স আমার কাছে সব থেকে বেশি অ্যাট্রাকটিভ মনে হয়। এবং এটা জানি না আমার দোষ না গুণ, মানে গুণ তো অবশ্যই না, শতভাগ দোষ। এমন অনেক কইছে যে আপনার মানে মেয়ে না, বাট ছেলেদের সাথে কথা বলছে, বয়স কর্কশ মনে হচ্ছে বা শুনতে ভালো লাগছে না, অ্যাভয়েড করে চলে গেছে। ফ্রেন্ড, আমার ফ্রেন্ড, মানে বয়স কেমন কর্কশ, মিষ্টতা নেই বা অ্যাট্রাকটিভ না। এটা উচিত না, কিন্তু আমার কাছে এটা মনে হয়। আচ্ছা এইবার আমরা ফ্রেজটাকে একটা ওয়ার্ড দেখবো। চলেন আমরা একটু দেখার চেষ্টা করি, একটু দেখার চেষ্টা করব যে আমরা ফ্রেজ মুখস্থ করলে চলবে না। ফ্রেজ মুখস্থ করলে চলবে না, আমাদের বুঝতে হবে, মাথা কাটাইতে হবে। আমি লিখলাম কি বলেন তো, যেমন আই লাইক, LIKE, I like singing, SINGING, I like singing in the class, আমি ক্লাসে গান গাইতে পছন্দ করি। আমি ক্লাসে কি বলেন তো গান গাইতে পছন্দ করি। খুব ভালো করে লক্ষ্য করেন, যদি বলা হয় এই যে এই সিঙ্গিং থেকে এই টোটাল সবটুকু অংশ কি বলেন তো? আই সাবজেক্ট, লাইক হচ্ছে ভার্বের অবজেক্ট হিসেবে কি বসে? নাউন বসে। তো এইখানে সিঙ্গিং ইন দা ক্লাস, এখানে কোথাও কি কোনো ফাইনিট ভার্ব আছে? না, ফাইনিট ভার্ব নাই। তো ফাইনিট ভার্ব না থাকলে আমাদের এটা কোথায় বসছে? ভার্বের অবজেক্ট হিসেবে বসছে। তো এটা একটা ফ্রেজ, ভার্বের অবজেক্ট হিসেবে কোন ফ্রেজ বসতে পারে? নাউন ফ্রেজ বসতে পারে। সুতরাং এই টোটালটা কি বলেন তো? নাউন ফ্রেজ। এই টোটালটা কোন ফ্রেজ বলেন তো? নাউন ফ্রেজ। বোঝাতে পারলাম? আচ্ছা এইবার
আমি লাইনটা এবার কেটে দিলাম, এবার লাইনটা আমি কেটে দিলাম। আই লাইক সিঙ্গিং ইন দ্য ক্লাস। এবার খুব ভালো করলো, আই লাইক সিঙ্গিং ইন দ্য ক্লাস। এবার সিঙ্গিং নিচে আন্ডারলাইন করে জাস্ট এই জায়গায় ওয়ার্ডটাই করে দিয়েছে। এখানে ইন দ্য ক্লাস কোন ক্লজ, ইন দ্য ক্লাস কোন ফ্রেজ, তাহলে এইবার আমাদের কোন ফ্রেজে চলে আসবে বলুন তো? অ্যাডভার্ব ফ্রেজ। কোন ফ্রেজ? অ্যাডভার্ব ফ্রেজ। আমি কি বোঝাতে পারলাম? তার মানে আমাদের একটু এদিক সেদিক হলেই আমাদের ওয়ার্ড চেঞ্জ হয়ে যেতে পারে, ফ্রেজ চেঞ্জ হয়ে যেতে পারে। এই জন্য আমাদের খুব ভালো করে বুঝতে হবে, মুখস্থ করা যাবে না। যেমন আরেকটা এক্সাম্পল দিই, এটা আমাদের খুব দরকার লাগে। হি ইজ এ ম্যান অফ লেটার্স, LETTERS, অফ লেটার্স। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ইজটা কি বলেন তো? বি ভার্ব সবসময় লিঙ্কিং ভার্ব, সারা জীবন মনে রাখবেন। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো সবসময় কি? লিঙ্কিং ভার্ব। তো লিঙ্কিং ভার্বের পরে কি বসে? কমপ্লিমেন্ট বসে। তা টোটাল এই জিনিসটা কোন ফ্রেজ বলেন তো? নাউন ফ্রেজ বসবে। কেন? কমপ্লিমেন্ট হিসাবে কোন ফ্রেজ বসে? নাউন ফ্রেজ বসে। কমপ্লিমেন্ট হিসাবে কোন ফ্রেজ বসে? নাউন ফ্রেজ বসে। তার মানে একটা প্রশ্ন পাই গেলাম নাউন ফ্রেজ, যদি প্রশ্নটা এরকম হয়। এবার প্রশ্ন আসছে এখান থেকে দেয় নাই, এবার প্রশ্ন দিচ্ছে এই জায়গা থেকে শুরু করে, এই যে এই জায়গা থেকে শুরু করে, এই জায়গা থেকে এই অংশটুকু কোন ফ্রেজ? আমি আলাদা কালার নেওয়ার চেষ্টা করছি। এবার দেখেন আর্টিকেলের পরে যদি অনেকগুলো ওয়ার্ড থাকে, কতগুলো ওয়ার্ড থাকে যেখানে কোনো ফাইনাইট ভার্ব থাকে না, তার মানে যেখানে কোনো ফাইনাইট ভার্ব থাকে ওটা কোন ফ্রেজ? আর্টিকেলের পরে কোন একটা ওয়ার্ড থাকলে কি বসে? আর্টিকেলের পরে নাউন বসে। তোরা আর্টিকেলের পরে কোন ফ্রেজ থাকলে কোন ফ্রেজ বসবে? নন ফ্রেজ। তার মানে এই ম্যান অফ লেটার্স এইটাও হচ্ছে কি কোন ফ্রেজ বলেন তো? নন ফ্রেজ। আচ্ছা, এইবার প্রশ্ন এটা থাকলো না, এইবার এটা থাকলো, এই জায়গা থেকে শুরু করলো। আমি আরেকটা কালার নেওয়ার চেষ্টা করি। আরেকটা কালার কি আছে? আচ্ছা, দেখা যাক। আমরা আরেকটা কালার নেওয়ার চেষ্টা করি, এই জায়গা থেকে শুরু, এই জায়গা থেকে চেষ্টা করি, এই জায়গা থেকে। দেখেন এই জায়গাটা কি আছে বলুন তো? অফ লেটার্স। কার পরে বসছে? আমরা মেনের পরে। আমরা অ্যাজেটিভ ফ্রেজে শিখাবো মেনের পরে যদি এই যে প্রেপোজিশন সহ, কিন্তু মেনের পরে অফ লেটার, এই টোটালটা কোন ফ্রেজ? অ্যাজেটিভ ফ্রেজ, নাউনের পরে বসছে। দেখেন আবার চেঞ্জ করে দিছে। এইবার যদি থাকে যে এটা ম্যান অফ লেটার্স এন্ড ডট ডট আর কিছু থাকলো, তো প্রেপোজিশনের পরে আমাদের যদি ওয়ার্ড থাকে তখন সেটা কি হয়? নাউন ফ্রেজ হয়। তার মানে একটা সেন্টেন্স থেকে 6 ধরনের 7 ধরনের ফ্রেজ প্রশ্নকর্তা চাইলে বানিয়ে দিতে পারে। সুতরাং আমাদের সেন্স ডেভেলপ করতে হবে এবং বুঝতে হবে, এটা মুখস্থ কিচ্ছু নাই। আমি যে মেসেজটা ক্লিয়ার দিতে চাইলাম, এই মেসেজটা কি ক্লিয়ার হয়েছে কিনা? ইয়েস অর নট এটা বলেন, পরে পড়াই। এই মেসেজটা কি ক্লিয়ার কিনা? ইয়েস অর নট? মেসেজ ক্লিয়ার? আব্রানিল, ওকে। সাবরিনা, আব্দুল সুবহান, মেসেজ ক্লিয়ার। অবশ্য আপনারা জানেন তো, আপনারা এত কষ্ট করে লিখছেন কেন? মেসেজ ক্লিয়ার আপনারা লিখবেন MC, শেষ শিখেছি না? MC এত কষ্ট করে লেখার দরকার আছে? MC মানে কি মনে আছে? MC মানে এমতে কি বলে? মেসেজ, আর সিতে কি? ক্লিয়ার। ঠিক আছে? ঠিক কি না বলো? ঠিক আছে, ঠিক কিনা বলু। কার ডায়লগ বলেন তো? ফ্রম তাহেরি। ও মুর্শিদু, আহা। আচ্ছা, এবার আমরা আলোচনায় যাব। এতক্ষণ যে আলোচনা করছি এটা যদি মাথায় ক্যাচ করে থাকে, তাহলে আপনার কাছে ফ্রেজ, আমি শুনেন, আমি আপনাদের গ্রামার বহু বছর ধরে পড়াচ্ছি, তো কিছু টপিক গ্রামার যাদের কঠিন লাগে এমনিতেই কঠিন লাগে। মনে করেন যে প্রেম করতে পারে না সে আসলে বলতেই পারে না, মানে বিষয়টা হচ্ছে এরকম। কিন্তু মনে হচ্ছে যে কেউ কেউ আছে মানে যে মানে মানে 2 দিন পর পর প্রেম হয়, সেটা ভিন্ন কথা। মানে কারো কারো গ্রামার কোনো ব্যাপারই না, আবার কারো কারো কাছে মানে গ্রামার অনেক কঠিন মনে হয়। ঠিক যেমন মানে উদাহরণ যেটা আছে সেটা অশ্লীল উদাহরণ দেওয়া যাবে না। হ্যাঁ, তাহলে এখন আমাদের যেটা মনে রাখতে হবে, তারপরে কিছু টপিক আছে খুবই কনফিউজিং। কি? আর হচ্ছে জারান্ট পার্টিসিপল, এটা সারা জীবন আমি পড়াইলে সারা জীবনে ছেলেমেয়ের কনফিউশন থাকবে। ফ্রেজ ক্লোজ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আর কিছু টপিক আছে। তারপর হচ্ছে এইরকম কিছু টপিক আছে। আপনাদের সব থেকে কঠিন টপিকটা আমি সব থেকে সহজ বানাবো, বুঝতে পারলাম? ওকে। এক্সাম হলে তো মাথা ঘুরবেই, বেশি বেশি এক্সাম দিবেন। এক্সাম হলে মাথা ঘুরবে। মাথা করেন কি? রাত্রেবেলা করেন কি? মাথা করে কেন? যাদের মাথায় ঘোরা তাদের সমস্যা আছে, রাত্রেবেলা ঠিকঠাক ঘুমাবেন, ঠিক আছে? তাহলে মাথা ঘোরাবে না।
ঠিকঠাক মতো খাইবেন আর কি, বুঝতে পারলেন? ঠিকঠাক রাত্রে যখন খাবেন ঘুমাবেন তখন খাওয়া দাওয়া করে ঘুমাবেন। যাদের মাথা করে ওরা ম্যাক্সিমাম সময় রাতের বেলায় হচ্ছে আপনার না খাওয়া দাওয়া করে ঘুমান, ঠিক আছে? সুতরাং খাওয়া দাওয়া করবেন। আচ্ছা ওকে, এবার আমরা আলোচনায় যাই। মাথায় আমরা একটা মাথা নিলাম। মাথায় কি নিলাম প্রিয় ভাইয়ারা, মনে আছে? মাথায় নিলাম নাউন ফ্রেজ। কোথায় বসতে পারে? যেখানে যেখানে নাউন বসবে ঠিক সেখানে সেখানে নাউন ফ্রেজ বসবে। নাউন কয়টা জায়গায় বসতে পারে? 6টা বা 7টা জায়গায় বসতে পারে, ওটা আমরা জানি। এবার আমরা এক্সাম্পল যাবো। দেখেন এটা সবগুলো বিগত বছরের প্রশ্ন। কি বলেছে আমি একটু বড় করে দিই, বড় না করলে আবার আপনারা কাজ করতে পারবেন না, দেখতে পারবেন না, তাই তো? ওকে চলেন। আচ্ছা এবার একটু মনোযোগ দিয়ে দেখেন। দ্য মেন ওয়ান্টস, দ্য মেন ওয়ান্টস, দ্য মেন ওয়ান্টস, মেয়েটা চায়, ধরো মেয়েটা চায় বলে, মানুষটা চায় কি চায় বলেন তো? সামথিং টু ইট। এখন কোনো প্রশ্নের উত্তর করা দরকার না, আপনি এই শতভাগ মনোযোগ দিয়ে দেখেন। এখন সামথিং কি কোনো ভার্ব? না। টু কি কোনো ভার্ব? না। ইট কি কোনো ভার্ব? হ্যাঁ, ইট ভার্ব। কিন্তু দুইটা মিলে হচ্ছে আমাদের কি বলেন তো, ওই যে মনে আছে B5 পড়াইছিলাম পাগলারা, মনে আছে? B5 কি নন ফাইনিট ভার্ব না? নন ফাইনিট ভার্ব। তো বলেন তো এই জায়গায় একাধিক ওয়ার্ড আছে, কয়টা ওয়ার্ড আছে? একটা, দুইটা, তিনটা। কয়টা ওয়ার্ড আছে? একটা, দুইটা, তিনটা। তিনটা ওয়ার্ড আছে, তিনটা ওয়ার্ড আছে, তিনটা ওয়ার্ড আছে, কিন্তু কোনো ফাইনিট ভার্ব নাই। কিন্তু কোনো ফাইনিট ভার্ব নাই। তার মানে প্রথম কথা হচ্ছে এই অংশটুকু একটা ফ্রেজ, এটা নিয়ে কারো কোনো সন্দেহ থাকার কথা না। এই অংশটুকু একটা ফ্রেজ, এটা নিয়ে কারো কোনো সন্দেহ থাকার কথা না। বুঝতে পারলাম? এটা আমরা প্রমাণ করলাম। হ্যাঁ, আপনার মানে ইনবক্সে আপনার কেউ মেসেজ করছে যে আরে তোমাকে ছাড়া তো রাত্রে ঘুমই হয় না, মানে আপনার মানে বালিশেই তো তোমাকে আমি দেখি, তোমার জন্য আমার ছটফট ছটফট করে, হ্যাঁ, হৃদয় মন। তাই এখন চিন্তা করেন, আপনি বলেন যে আপনি এমন কিছু দেখান যে আপনি বুঝতে পারেন আপনি ছেলে না মেয়ে। বুঝাইতে পারলাম? তাই এটা দেখার পরে কনফার্ম হয়ে যাবে, তাই তো? তা আমরা এইখানে যেমন নন ফাইনিট ফাইনিট ভার্ব নাই, এই জন্য এই ফাইনিট ভার্ব নাই, এটা কনফার্ম ফ্রেজ। এটা বাংলা আলাপ, পরে আলাপ যাব, চলেন। এই উদাহরণ একটু আগে দিলাম। তো এখন দ্য মেন সাবজেক্ট ওয়ান্টস, দ্য মেন সাবজেক্ট ওয়ান্টসটা কি কোন ভার্ব? ফাইনিট ভার্ব। সহজভাবে আমি বলছিলাম যদি ইট দ্বারা রিপ্লেস করা যায়। সহজভাবে আমি কি বলছিলাম? যদি ইট দ্বারা রিপ্লেস, দ্য মেন ওয়ান্টস সিট, দ্য মেন ওয়ান্টস সিট, মেসেজের ছবিটা চায়, দ্য মেন ওয়ান্টস সিট, এই ছবিটা চায়, ইট দ্বারা রিপ্লেস করা যায়। তো ইট দ্বারা রিপ্লেস করা যায় মূল ট্রানজিটিভ ভার্বের পরে। ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে নাউন বসে, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে যেহেতু ফ্রেজ আছে, তো এটা আনডাউটলি কি হবে বলেন তো? নাউন ফ্রেজ হবে। আমি আশা করে বোঝাতে পারলাম। 2 নাম্বার, আই লাইক, আমি পছন্দ, এটা আমি একটু আগে বুঝাইছি। ইন দ্য টোটালটা নাউন ফ্রেজ। কেন? আই লাইক ইট। দেখেন আই লাইক ইট, আমি ইহা পছন্দ করি। লাইক ভার্বের অবজেক্ট হিসেবে এই টোটাল জিনিসটা বলছে। এইখানে আমাদের সিঙ্গিং ইন দ্য বাথ, এই জায়গায় কোনো ফাইনিট ভার্ব নাই। দেখেন সিঙ্গিংটা নন ফাইনিট ভার্ব, এখানে ইন প্রিপোজিশন, দা হচ্ছে আর্টিকেল, বাথ হচ্ছে আমাদের কি নাউন। এই টোটালটা মিলে হচ্ছে আমাদের কি বলেন তো? এখানে কোনো ফাইনিট ভার্ব নাই, সুতরাং এটা ফ্রেজ। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে 11 নম্বর প্রশ্ন। এবার প্রশ্ন হচ্ছে কি বলেন তো? 11 নম্বর প্রশ্ন। কি প্রশ্ন ভাই? 11 নম্বর প্রশ্ন কি আছে বলেন তো? এই যে দেখেন ভার্ব রিকোয়ার্স, এটা বিসিএস এর প্রশ্ন। কোন বিসিএস এর প্রশ্ন এটা? 41তম বিসিএস আসছিল এটা। রিকোয়ার্স হচ্ছে ভার্ব, এটা বলছে কোন ফ্রেজ। এবার আপনি দেখেন ভার্বের সাবজেক্ট হিসেবে কে বসে? জীবনে কোনোদিন অ্যাডজেক্টিভ ফ্রেজ ভার্বের সাবজেক্ট হিসেবে বসবে না। জীবনে কোনোদিন অ্যাডভার্ব ফ্রেজ ভার্বের সাবজেক্ট হিসেবে বসবে না। জীবনে অন্য কোনো ফ্রেজ ভার্বের সাবজেক্ট হিসেবে বসবে না। বোঝাতে পারলাম না? প্রোনাউন ফ্রেজ বলতে কোনো ফ্রেজ নেই, তার মানে ভার্বের সাবজেক্ট হিসেবে একটা ফ্রেজ বসতে পারে। কোনটা? নাউন ফ্রেজ। তার মানে নাউন ফ্রেজ কেন হলো? এটা ফ্রেজ কিনা এটা বলি। অয়েলটা অ্যাডভার্ব, টু রিড হচ্ছে নন ফাইনিট ভার্ব, একটা, দুটা, তিনটা ওয়ার্ড আছে, এখানে কোনো ফাইনিট ভার্ব নাই, সুতরাং এটা একটা ফ্রেজ, ভার্বের সাবজেক্ট হিসেবে বসার কারণে নাউন ফ্রেজ। বুঝতে পারলে ইয়েস বলুন। 12 নম্বর প্রশ্ন, কোয়ালিফাইং ইন দ্য অ্যাডমিশন টেস্ট ইজ নট ইজি, পরীক্ষায় পাশ করাটা খুব সহজ নয়। এটা ভুল আছে রে, এই জায়গায় ক্লজের জায়গায় ই হবে, এটা ফ্রেজ লেখেন, PHRASE। বিগত বছরের প্রশ্ন তো, ফ্রেজ PHRASE, ফ্রেজ অ্যাডজেক্টিভ ফ্রেজ PHRASE। এই 13 নম্বর 12 নম্বর আনসার করেন, 12 নম্বর আনসারগুলো বুঝতে পারছেন? 12 নম্বর। আরে নাউন ফ্রেজ আনসারে না থাকলো নাউন ফ্রেজ টাইপিং মিস্টেকে বলে দিতে পারে। বারো আনসার বলেন।
না 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 না। মনটা চাইলে ছুটে আসিস আমার মনের টানে, কত ভালোবাসি তোরে আমার আল্লাহ মালিক জানে, কত ভালোবাসি তোরে আমার আল্লাহ মালিক জানে। ও সবার হয়েছে, সবার নাউন ফ্রেজ। ক্ষণে ক্ষণে আসিস বন্ধু, ক্ষণেই চলে যাস, নিঠুর বন্ধু তুই জানিস না আসলে কি চাস। কি করে বোঝাবো তোরে কষ্ট মনে প্রাণে। দেখেন, বিপল ইজ এ ম্যান অফ লেটার্স। খুব ভালো করে লক্ষ্য করেন, বি ভার্ব যেইখানেই দেখবেন, বি ভার্ব যেইখানেই দেখবেন সেটা কি কোন ভার্ব? লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে যা থাকে সব কমপ্লিমেন্ট। লিঙ্কিং ভার্বের পরে যদি 100 সেন্টেন্স থাকে, এই 100 সেন্টেন্সে কি বলেন তো? কমপ্লিমেন্ট। আর কমপ্লিমেন্ট হিসেবে আমাদের কি বসে? নাউন ফ্রেজ বসে। এই যে এটা আমরা উদাহরণ দিয়ে আলোচনা করেছিলাম, কমপ্লিমেন্ট হিসেবে কি বসে? নাউন ফ্রেজ বসে। কেন এটা নাউন ফ্রেজ? কারণ এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই। ওকে, 14 নাম্বার, হি ইজ এন আইশোর টু মি। এখানে বলছে আইশোরটা কি, কোন ফ্রেজ? দেখেন, EYEISOR, আইশোর মানে চক্ষুশুল, তাই তো? আই একটা ওয়ার্ড, শোন একটা আরেকটা ওয়ার্ড। এই যে দেখেন আমাদের কি বলেন তো, কার পরে বলেন তো? আর্টিকেলের পরে। আর্টিকেলের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে কি হয়? নাউন হয়। আর্টিকেলের পরে একটা মাত্র ফ্রেজ থাকলে নাউন ফ্রেজ হয়, শেষ। আচ্ছা কোনটা বলেন তো? প্রেপোজিশন না রে, নাউন ফ্রেজ। ওকে, 15 নাম্বার আনসার করেন। আই হ্যাভ নো কিট এন্ড কিল। যে করতে পারবেন তার জন্য আমার পক্ষ থেকে চকলেট, এবং কেয়া কসমেটিক্স এর পক্ষ থেকে আপনার গার্লফ্রেন্ডের কসমেটিক্স। ঠিক আছে, ও আফরোজা, তাই? আজ আমার মন ভালো নেই, কে এটা? কার? কে লেখছেন? কমেন্ট করতে পারিনি। কার মন ভালো নেই? এত মজার একটা টপিকের ক্লাস করছেন, এরকম সুন্দর করে বোঝার পরেও যদি মানে মন ভালো না থাকে, তাহলে আপনি মুড়ি খান নাহলে বিড়ি খান। ঠিক আছে, বলেন 15 নাম্বার কি বলেন তো? বুঝতে পারছেন কিনা? ইয়েস অর নট? সবাই বুঝতে পারছি, কেউ মুখস্থ করবো না প্লিজ। আনসার দেখা যায়? ওকে, না আনসার দেখা যায় না। 15 নাম্বার, নো ডিটারমিনার এর নাউন বসে। এক্স্যাক্টলি, আব্দুস সুবহান, নাউন ফ্রেজ। বা চকলেট ডে টু, নাউজুবিল্লাহ। কোনো ডেই আমি জানি না, কোনো ডে সম্পর্কে আমার ধারণা নেই। চকলেট ডে, কিন্তু কেউ কোনোদিন আমার দিয়ে ইনবক্সে কোনো চকলেট পায়নি। তো চকলেট ডে কিসে কেমনে হলো? এমনি বিভিন্ন ডে তো দেখছি পোলাপান ইনবক্সে বিভিন্ন বকর চকর কিছু পাঠায়। চকলেট ডেতে কোনো চকলেটের ছবিও পাঠায় না পোলাপানে। পোলাপানের মনে হয় আমার মন থাকবে কেমনে? ও আচ্ছা আচ্ছা, ও ও আচ্ছা, আমি এখন চকলেট খাচ্ছি, আহারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারা আমরা বুঝে গেলাম, তাই তো? আমরা বুঝে গেলাম। কি বুঝে গেলাম বলেন তো? এই যেন পায়ে গেছি। কি পায়ে গেছি বলেন তো? কোনো আলাপ নেই। আই হ্যাভ নো, নোটা কি বলেন তো? নো হচ্ছে কি বলেন তো আমাদের? ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্টের পর দেখেন এদিক তাকান, এই যে কিট একটা নাউন, এন একটা নাউন, কিন হচ্ছে একটা নাউন। এখানে 3টা ওয়ার্ড আছে। কটা ওয়ার্ড আছে ভাই? কনজাংশন দ্বারা একটা ওয়ার্ড যুক্ত আছে, কিন্তু ফাইনাইট ভার্ব আছে না? ফাইনাইট ভার্ব নাই। তো ফাইনাইট ভার্ব যদি না থাকে, তাহলে আমাদের ডিটারমিনের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা কি হয়? নাউন ফ্রেজ হয়। আর ডিটারমিনের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা নাউন হয়। আর ডিটারমিনের পরে যদি একটা মাত্র ফ্রেজ থাকে, তখন সেটা কি? নাউন ফ্রেজ হয়। সুতরাং কিট এন্ড কিন নাউন ফ্রেজ। আমি আশা করে বোঝাতে পারলাম। 15, শোনাবো শুনশনি গো, শোনাবো শুনশনি, নিতে আইলে নায়র যাইবানি। আচ্ছা,
এই জায়গাটায় আমাদের একটা ঝামেলা হয়ে যেতে পারে, আমরা এটা একটা বুঝতে পারি। এই প্রশ্নটা নিয়ে ওই প্রশ্নে ঝামেলা হবে। এদিক থাকেন, এদিক থাকেন। কিট অ্যান্ড কিনের যদি থাকতো, এখানে যদি কোনো নাউন থাকতো, এখানে যদি কোনো নাউন থাকতো, এই যে এই জায়গায় যদি কোনো নাউন থাকতো, নোয়ের পরে যে দেখলেই নাউন হয়ে যাবে বিষয়টা এরকম না। আমাদের নাউনের পূর্বে অ্যাজেটিভ বসে, তখন সেটা অ্যাজেটিভ শেষ হয়। এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? এরকম একটা এক্সাম্পল পাবো আমরা। এ বলেন তো এনসি 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 মানে কি বলেন তো? ন্যাশনাল কলেজ না। এনসি মানে কি? মানে বুঝতে পারছি আর কি। অথবা ডিসি লেখেন, ডিরেক্ট ক্লিয়ার, অ্যাজেটিভ ফ্রেজ, অ্যাজেটিভ ফ্রেজ। ওকে, অ্যাজেটিভ ফ্রেজ, অ্যাজেটিভ ফ্রেজ, অ্যাজেটিভ ফ্রেজ। নাউন ফ্রেজ ক্লিয়ার, নাউন ফ্রেজ ক্লিয়ার। ওকে, বলেন বুঝতে পারছেন কিনা? এনসি মানে নাউন ক্লিয়ার। এনসি 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 মানে কি বলেন তো? নাউন ফ্রেজ ক্লিয়ার। ওকে, রিপন, শাম্মী, লাভলি ম্যান, আলহামদুলিল্লাহ। ওকে ওকে, এনসি নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ ক্লিয়ার। উম্মে হানি, মৌসুমি আক্তার। আমাদের বেঁচে মানে এত মৌসুমি পাই কিন্তু একটা শাবনূর পাই না। এর কাহিনী কি বলেন তো? মানে এত রিয়াজ পাই কিন্তু একটাও সালমান শাহ পাই না। মানে সমস্যা কি? প্রচুর মৌসুমি আছে কিন্তু একটা শাবনূর নাই। একটাও শাবনূর নাই, সব মৌসুমি। 3-4 জন মৌসুমি আছে মনে হয়। ওকে, অ্যাজেটিভ ফ্রেজ খাতায় লিখবেন, খাতায় লিখবেন, কোনো আলোচনা ছাড়াই পড়তে পারবেন ইনশাল্লাহ, এবং বুঝবেন ইনশাল্লাহ। খাতা লিখেন। অ্যাড জেইসি টিআইভি অ্যাজেটিভ ফ্রেজ, PHRAS অ্যাজেটিভ ফ্রেজ, অ্যাজেটিভ ফ্রেজ। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনি লিখবেন, এই লাইনটা লিখবেন, যেখানে যেখানে, এটা ইম্পর্টেন্ট লাইন, যেখানে যেখানে অ্যাড জেইসি টিআইভি অ্যাজেটিভ বসে, ঠিক সেখানে সেখানে অ্যাজেটিভ ফ্রেজ বসে। অ্যাড জেইসি টিআইভি অ্যাজেটিভ ফ্রেজ বসে, অ্যাজেটিভ ফ্রেজ বসে। এটা লেখেন। তারপর আমি আরেকটা ট্রিকি টেকনিক দিয়ে দেবো ইনশাল্লাহ। যেখানে যেখানে অ্যাজেটিভ বসে ঠিক সেখানে। ও, সালমান শাহ মারা গেছে, সাবধান অস্ট্রেলিয়া। ও হো, এ তো আমার মাথায় আসে নাই আসলেই তো। আচ্ছা, এটা লেখেন, যেখানে 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 অ্যাজেটিভ বসবে ঠিক সেখানে সেখানে অ্যাজেটিভ ফ্রেজ বসবে। শেষ, এটা লেখা হয়ে গেছে। লিখবেন, এটা লিখবেন, নাউন এর পরে, নাউন এর পরে ভার প্লাস আইএনজি অথবা প্রেপোজিশন দিয়ে কোনো ফ্রেজ, PHRAS ফ্রেজ শুরু হলে তা অ্যাড জেইসি টিআইভি অ্যাজেটিভ ফ্রেজ হয়, PHRAS ফ্রেজ হয়। এটা হচ্ছে গোপন আলাপ। নাউনের পরে ভার প্লাস আইএনজি অথবা প্রেপোজিশন দিয়ে কোনো ফ্রেজ শুরু হলে তা অ্যাজেটিভ ফ্রেজ হয়। নাউন এর পূর্বে, নাউন এর পরে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমাদের অ্যাজেটিভ কোথায় বসে এটা মাথায় রাখতে হবে। নাউনকে মডিফাই করে সেটা অ্যাজেটিভ হয়। অ্যাজেটিভ কোথায় বসে? অ্যাজেটিভ সাধারণত নাউনের পূর্বে বসে। অ্যাজেটিভ কোথায় বসে? অ্যাজেটিভ সাধারণত কি নাউনের পূর্বে বসে। এখন মডিফাই পূর্বে বসেও করতে পারে, পরে বসেও করতে পারে। তাহলে আপনি হয়তো বা বুঝেন না, বা অনেকে হয়তো বুঝেন না, অনেকেই বুঝেন, অনেকে বুঝেন না। এজন্য আমরা লিখে রাখছি যে নাউনের পরে যদি ভার প্লাস আইএনজি অথবা প্রেপোজিশন দিয়ে যদি কোনো ফ্রেজ শুরু হয়
বার প্লাস আইএনজি অথবা প্রেপোজিশন দিয়ে যদি কোনো ফ্রেজ শুরু হয় তখন সেটা অ্যাজেটিভ ফ্রেজ। লেখা শেষ হলে আপনারা কি লিখবেন? লেখা শেষ হলে লেখেন ডি, লেখেন ডি। আপনাদেরকে কম কষ্ট দিতে চাই বলে আমি কম লেখাই। ডি লেখেন, শুধু ডি লেখা হয়েছে। লেখা শেষ হলে আমরা ডি লিখবো। আচ্ছা, এবার চলেন অ্যাজেটিভ ফ্রেজ যাই। অ্যাজেটিভ ফ্রেজ যাই। অ্যাজেটিভ ফ্রেজ যাই। অ্যাজেটিভ ফ্রেজ আমরা সলভ করার চেষ্টা করি। কি আছে বলুন তো? অ্যাজেটিভ ফ্রেজ আছে প্রথমে, তারপরে দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল। এখন প্রশ্ন হচ্ছে, এই যে আপনি দেখেন নো আছে, নো এর পরে যদি কোনো ফ্রেজ থাকে তাহলে আমাদের ডিটারমিনার, ডিটারমিনারের পরে কোনো ফ্রেজ থাকলে সেটা কি হয়? ডিটারমিনারের পূর্বে কোনো ফ্রেজ থাকলে কি হয়? নাউন ফ্রেজ হয়। তাহলে আপনার হার্ড অ্যান্ড ফাস্ট রুল, তার মানে আমাদের এটা নাউন ফ্রেজ হওয়ার কথা। কিন্তু দেখেন আমাদের নিয়মটা হচ্ছে ডিটারমিনারের পরে আমাদের প্রিপোজিশন পর্যন্ত কয়টা ওয়ার্ড আছে বলেন তো? দুইটা ওয়ার্ড আছে, ডিটারমিনার এবং পেড প্লাস পিএবিসি। মনে আছে? পেড প্লাস পিএভিসি, পেড প্লাস পিএবিসি, ডিটারমিনার এবং প্রেপোজিশন পিএবিসি মাঝখানে কয়টা ওয়ার্ড আছে? দুইটা ওয়ার্ড আছে। একটা হচ্ছে রুল, আর এই দুইটা মিলে হচ্ছে এটা ধরলাম একটা ওয়ার্ড। এটা হচ্ছে নাউন, এটার পূর্বে এটা কি বলতো? অ্যাজেটিভ। মনে রাখতে হবে ডিটারমিনারের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে, ডিটারমিনারের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা সবসময় নাউন ফ্রেজ। ডিটারমিনারের পরে যদি একটা মাত্র ওয়ার্ড থাকে তাহলে সেটা নাউন, অথবা যদি একটা ফ্রেজ থাকে তাহলে নাউন ফ্রেজ। কিন্তু আমাদের এখানে এই ফ্রেজ ছাড়াও আরেকটা ওয়ার্ড আছে, এখানে হচ্ছে রুল। এই রুলটা কি বলেন তো আমাদের? রুলটা কি বলেন তো আমাদের? নাউন। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যুক্তি দিয়ে আগে বুঝেন, তারপরে নিয়ম পরে যান। দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট, বাধা ধরা নিয়ম নেই। এখন এই বাধা ধরা শব্দটা বা ফিক্সড শব্দটা কার সম্পর্কে বলছে বলেন তো? রুল সম্পর্কে বলছে। রুলটা কি বলেন তো? নাউন। আর নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য যে বলে সেটা হচ্ছে কি বলেন তো? অ্যাজেটিভ। আর একাধিক ওয়ার্ড মিলে যখন যখন বলে তখন সেটা কি বলেন তো? অ্যাজেটিভ ফ্রেজ। এই কারণে এটা অ্যাজেটিভ ফ্রেজ। এটা নিয়ে কনফিউশন হবে। তার মানে ডিটারমিনার দেখেই নাউন ফ্রেজ দেখায় ফেলতে হবে, বিষয় এরকম না। দেখতে হবে পরবর্তী পরে আরো কোনো নাউন আছে কিনা, ফ্রেজের পরে আলাদা কোনো নাউন আছে কিনা যেখানে আন্ডারলাইন করা নেই। বোঝাতে পারলাম? ফ্রেজের পরে আলাদা কোনো ওয়ার্ড আছে কিনা যেখানে আন্ডারলাইন করা নেই। আমি আশা করি বুঝাইতে পারলাম। এটা পরে আবার বলবেন বুঝছেন না। এটা 1C লেখেন তো, এটা বুঝছেন কিনা এটা বলেন। 1C লেখেন, 1C, 1C লেখেন, 1C। এক নাম্বারটা বুঝতে পারছেন কিনা বলেন। আচ্ছা, ওকে। এর পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করি। এরপরে আমরা দেখার চেষ্টা করব। এটা 2 নাম্বার সেন্টেন্সটা কেটে দিব, কারণ এখানে সেন্টেন্সটা নেই। এমেন 3 নাম্বার সেন্টেন্সটা দেখেন। 3 নাম্বার সেন্টেন্সটা দেখেন। 3 নাম্বার সেন্টেন্সে দেখেন এমেন, নাউন আছে না? মেনটা কি বলেন তো? নাউন না? তা নাউনের পরে প্রেপোজিশন দিয়ে অথবা ভার্বের আইএনজি দিয়ে যদি কোনো ফ্রেজ শুরু হয় তখন সেটা কি হয়? অ্যাজেটিভ হয়। এ ম্যান ইন গ্রেট ডিফিকাল্টিস, কঠিন বিপদে পড়া একজন মানুষ, কেম টু মি, আমার কাছে আসলো ফর হেল্প, সাহায্যের জন্য। মূলত এই যে এই টোটাল জিনিস দ্বারা আমাদের এই ম্যান সম্পর্কে বিপদে কে পড়ছে, মহা বিপদে কে আছে, অসংখ্য বিপদ, মানে খুব বিপদে কে আছে বলেন তো? মানুষ আছে। এই কথাগুলো দ্বারা ম্যান সম্পর্কে আইডেন্টিফাই করা হলো, মডিফাই করা হলো। কিন্তু আমি এই জন্য সহজে বললাম, যদি নাউনের পরে প্রেপোজিশন অথবা ভার্বের আইনযুক্ত ওয়ার্ড দিয়ে যদি কোনো ফ্রেজ থাকে তখন সেটা কি, কোন ফ্রেজ? অ্যাজেটিভ ফ্রেজ। এই জন্য আমাদের এটা কি বলেন তো? অ্যাজেটিভ ফ্রেজ। 4 নাম্বার সেম কথা, একই কথা। এ মেন দেখেন, সরি, এ উইমেন, নাউন, উইথ আ দেখেন ডট 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 ডট, এই বডি দেখেন। এখানে কোনো ফাইনাইট ভার্ব আছে না? ফাইনাইট ভার্ব নাই। তার মানে এই যে এতগুলা ওয়ার্ড আছে কার পরে আছে? নাউনের পরে আছে। তা নাউনের পরে যদি একাধিক ওয়ার্ড থাকে প্রিপোজিশন দিয়ে শুরু হয়, অথবা
পার্টিসিপল দিয়ে শুরু হয়, অথবা অন্য যে কোনো ওয়ার্ড দিয়ে শুরু হয়, সাধারণত এই দুইটা ছাড়া শুরু হয় না। তাহলে আমাদের এটা কোন ফ্রেজ হয় বলেন তো? আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়। আমি আশা করি এর থেকে ভালোভাবে সহজভাবে আর কি বোঝানো যায়, কেমনে বোঝানো যায় আমি জানি না। আচ্ছা, এর পরবর্তীতে আপনারা এটা আনসার করবেন। এতক্ষণ যদি বুঝে থাকেন তো এটা আনসার করেন, 5 নাম্বারটা আনসার করেন আপনারা। এ থিং অফ বিউটি, এখানে অফ বিউটিটা কোন ফ্রেজ বলেন? 5C আনসার করেন দ্রুত। 5 নাম্বার আনসার করেন দ্রুত, 5 নাম্বার। অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, তাহলে কি হলো বলেন তো? এ থিং অফ বিউটি, এই যে নাউন, নাউনের পরে কি আছে? প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, কোনো ফাইনাইট ভার্ব নাই, এই জন্য অফ বিউটিটা কি বলেন তো? অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, এরপর খাতায় লেখেন অ্যাডভার্ব ফ্রেজ। ক্লজটা আমরা মাঝখানে মাঝখানে রাখছি, এটা আমরা পরে পড়াবো, ঠিক আছে? খাতায় লিখবেন অ্যাডভার্ব ফ্রেজ। অ্যাডভার্ব ফ্রেজ, ওই কথাটাই লিখবেন যেখানে যেখানে অ্যাডভার্ব বসে সেখানে সেখানে অ্যাডভার্ব ফ্রেজ বসে। যেখানে 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 ডট ডট সেখানে সেখানে অ্যাডভার্ব ফ্রেজ বসে। অ্যাডভার্ব ফ্রেজ বসে, ওকে। যেখানে যেখানে অ্যাডভার্ব বসে ঠিক সেখানে সেখানে অ্যাডভার্ব ফ্রেজ বসে, এই কথাটা লিখেন। এই কথাটাই মূলত ইম্পর্টেন্ট, মূল জিনিসটাই হচ্ছে এটা। ওকে, আচ্ছা, এরপর আরেকটা লাইন লিখবেন। কেন লিখছি আমরা? ভার্বকে হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ এই চারটা দিয়ে প্রশ্ন করে কি উত্তর পাওয়া গেলে সেটা কি হয়? অ্যাডভার্ব হতে না? তা ঠিক অ্যাডভার্ব ফ্রেজের বেলাও এইটাই। ভার্বকে লেখেন, ভার্বকে হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ দ্বারা প্রশ্ন করলে, দ্বারা প্রশ্ন করে, প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে, উত্তর পেলে তা অ্যাডভার্ব ফ্রেজ হয়। অ্যাডভার্ব ফ্রেজ হয়, PHRAS ফ্রেজ হয়। প্রশ্ন ব্যাখ্যা করাবো এখানে। এখন খুব এতক্ষণ যত মনোযোগ দিয়েছিলেন তার থেকে বেশি মনোযোগ এখন দিতে হবে। এতক্ষণ যত মনোযোগ দিয়েছিলেন তার থেকে মনোযোগ এখন বেশি দিতে হবে। এটা লেখেন এবং মনোযোগ আর বাড়ায় দেন। মনোযোগ যদি একটু রাইখা থাকেন পকেটে বা অন্য কোথাও, তাহলে সেটাও বাড়ায় দেন এখন। ভার্বকে হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ এই চারটা কি জানি নাম বলেন তো? রিলেটিভ অ্যাডভার্ব। এই চারটার নাম কি পাগলারা বলেন তো? রিলেটিভ অ্যাডভার্ব। এই রিলেটিভ অ্যাডভার্ব দ্বারা যদি প্রশ্ন করা হয় তখন সেটা কি অ্যাডভার্ব ফ্রেজ পাওয়া যায়, যদি সেখানে কোনো ফাইনাইট ভার্ব না থাকে। যদি কোনো ফাইনাইট ভার্ব না থাকে। আচ্ছা, এটা আমি আশা করি লেখা হলো। এইবার একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ আলোচনা করব। এবার গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আলোচনা করব। একটা প্রশ্ন লিখি, একটা প্রশ্ন যদি এইভাবে লিখি তাহলে কি হয়, কেমন হয় বলেন তো? একটা প্রশ্ন এইভাবে লিখি আমরা, এভাবে লিখবো যেমন উই রিড, READ, রিড টু গেট এ জব। আমরা পড়াশোনা করি চাকরি পাওয়ার জন্য, খুব ভালো করে লক্ষ্য করেন। তো উই রিড, উই রিড, এখন আমরা উই রিড ইট। আপনি যদি ট্রান্সিটিভ ভার্বের এই হিসাব করতে চান তাহলে আমাদের এটা নাউন ফ্রেজ হয়ে যায়। কিন্তু উই রিড ইট, আমরা উই রিড ইট, ইট দ্বারা কিন্তু রিপ্লেস করা যায়। ইট দ্বারা কি রিপ্লেস করা যায়? যেমন করিম রিডস বুকস, করিম কি পড়ে? বই পড়ে। বুঝাতে পারলাম? তখন রিডটা কি বলেন তো? আমাদের ট্রান্সিটিভ ভার্ব। মনে রাখতে হবে
মনে রাখতে হবে কিছু কিছু ভার্ব ট্রানজিটিভ এবং ইন্ট্রানজিটিভ উভয় ভার্ব হিসাবে কাজ করতে পারে। এইখানে রিড শব্দটা হচ্ছে আমাদের ইন্ট্রানজিটিভ ভার্ব, এখানে রিড শব্দটা কি বলতো ইন্ট্রানজিটিভ ভার্ব। কেন আপনি এবার প্রশ্ন করেন উই রিড ইট, সাধারণত আমি আপনাকে বলি ইট দ্বারা যদি রিপ্লেস করা যায় কোনো কিছু, যেখানে আন্ডারলাইন করা আছে, যদি ইট দ্বারা রিপ্লেস করা যায় সেখানে প্রায় 95% জায়গায় সেটা আমাদের নাউন ফ্রেজ হয়ে যায় অথবা নাউন ক্লজ হয়ে যায়। ব্যতিক্রমটা হচ্ছে আপনি দেখবেন যদি হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ দ্বারা এই চারটা দ্বারা প্রশ্ন করা যায় কিনা। যদি এই চারটা দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায় তখন ইট দ্বারা রিপ্লেস করা গেলেও সেটা নাউন ফ্রেজ হয় না। এইটা হচ্ছে মূল সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। সাধারণত আন্ডারলাইন যুক্ত অংশে ইট দ্বারা রিপ্লেস করা গেলে সেটা নাউন ফ্রেজ হয় অথবা নাউন ক্লজ হয়। কিন্তু 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 কি বলছি, কিন্তু এটা বললাম যে ইট দ্বারা রিপ্লেস করা গেলেও যদি হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ এই চারটা দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায় তখন সেটা নাউন ফ্রেজ থাকে না, তখন সেটা অ্যাডভার্ব ফ্রেজ অথবা অ্যাডভার্ব ক্লজ হয়ে যায়। দেখুন উই রিড ইট, এখন হোয়াই ডু উই রিড আমরা কেন পড়ি, টু গেট আ জব, একটা চাকরি পাওয়ার জন্য। এটা অ্যাডভার্ব ফ্রেজ, এটা নট নাউন ফ্রেজ। এই প্রশ্নটা আসছে 95% পোলাপান ভুল করে দিয়ে যাবে, উই রিপ্লেস ইট দিয়ে রিপ্লেস করে দেবে। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? এই যে একটু আগে যেটা ইট দ্বারা রিপ্লেস করা গেলে নাউন ফ্রেজ হয় অথবা নাউন ক্লজ হয়, কিন্তু হোয়াই, হোয়ার, হোয়েন, হাউ এই চারটা দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে তখন ইট দ্বারা রিপ্লেস করা গেলেও নাউন ফ্রেজ হয় না, সেটা কি বলেন তো অ্যাডভার্ব ফ্রেজ হয়। এই পয়েন্টটা বুঝতে পারছেন কিনা বলেন তো? লেখেন পিসি, পিসি মানে পয়েন্ট ক্লিয়ার, পয়েন্ট বুঝতে পারছি। পয়েন্ট বুঝতে পারছি মানে পয়েন্ট ক্লিয়ার। ও পাগলা তিতা মেডা বুঝে না, পাগলা রে জিলাপি দিও না। আহা তাই নাকি রে? চলেন অ্যাডভার্ব ফ্রেজ পড়াই, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে দেখেন এই প্রশ্ন দুইটাই বিসিএস পরীক্ষায় আসছে, দুইটাই বিসিএস পরীক্ষায় আসছে। হ্যাঁ দুইটাই আমাদের বিসিএস প্রিলি পরীক্ষায় আসে। হি রেন সে দৌড়িয়েছিল উইথ গ্রেট স্পিড। এখন হি র্যান ইট সে ইহা দৌড়িয়েছিল, আনসার করা যায় না। আচ্ছা তার মানে আমাদের ভার্বের পরে আছে, তাহলে আমাদের তারপরেও এটা আমাদের কি হবে না, কি হবে না বলেন তো? নাউন ফ্রেজ হবে না। কেন? কারণ র্যানটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব, ইট দ্বারা রিপ্লেস করা যায় না। হি র্যান উইথ গ্রেট স্পিড সে কিভাবে, হাউ দিয়ে প্রশ্ন, হাউ ডিড হি রান সে কিভাবে দৌড়িয়েছিল, সে কিভাবে দৌড়িয়েছিল উইথ গ্রেট স্পিড ব্যাপক গতিতে, খুব গতি নিয়ে দৌড়াচ্ছিল। হাউ এর উত্তর এই কারণে উইথ গ্রেট স্পিডের হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ, নাউন ফ্রেজ না অ্যাডভার্ব ফ্রেজ অ্যাডজেক্টিভ ফ্রেজ। তার মানে কোনটা বললেন তো? নাউন ফ্রেজ, সরি অ্যাডভার্ব ফ্রেজ। আচ্ছা এর পরবর্তী প্রশ্ন হচ্ছে আমরা হি ওয়ার্কড কাজ করেছিল উইথ অল সিনসিয়ারিটি সে খুবই আন্তরিকতার সাথে কাজ করেছিল, সে খুবই আন্তরিকতার সাথে কাজ করেছিল। এখন হি ওয়ার্ক ইট সে ইহা কাজ করেছিল, এটা হয় না। সেকেন্ড ওয়ান হচ্ছে আপনি প্রশ্ন করেন হাউ ডিড হি ওয়ার্ক সে কিভাবে কাজ করেছিল, খুবই আন্তরিকতার সাথে। সুতরাং আমাদেরকে এটা কি বলেন তো? এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। আমি আশা করি বোঝাতে পারলাম। আচ্ছা আমি আশা করি বোঝাতে পারলাম। ওকে এইবার আরো কিছু প্রশ্ন করব আমি আপনাদের, একটা প্রশ্ন আপনাদের দেবো। হি লিভস সে বসবাস করে ইন দ্য সাবার্ব অফ ঢাকা, ঢাকার প্রান্তিকে গিয়ে বসবাস করে। হোয়ার ডাজ হি লিভ সে কোথায় বসবাস করে? এই দেখেন ঢাকা, ইন দ্য সাবার্ব অফ ঢাকা, তার মানে এটা কোন ক্লজ বলেন তো? অ্যাডভার্ব ক্লজ। এবার এটা প্রশ্ন করেন তো হি ইজ ইন দ্য রুম, দেখেন ইজটা হচ্ছে আমাদের কি বলেন তো? ইজ দেখলেই বলছিলাম লিঙ্কিং ভার্ব, কিন্তু এবার দেখেন আপনার ঠিক আছে কিনা। হি ইজ ইন দ্য রুম, দেখেন হি ইজ ইন দ্য রুম বলেন তো 20 নাম্বার কোন ক্লজ, কোন ফ্রেজ? হি ইজ ইন দ্য রুম বলেন।
দেখেন খুব ভালো করে লক্ষ্য করেন। এইবার আপনি প্রশ্ন করেন আমাদের লিঙ্কিং ভার্ব হইতে গেলে আমাদের কি লাগে বলেন তো? লিঙ্কিং ভার্ব হইতে গেলে সাবজেক্টের পরের অংশ আর মানে ভার্বের পরের অংশ পুরো এক হইতে হয়। এখন হি এবং ইন দ্য রুম এই দুটা কি এক জিনিস বলেন তো? হি এবং ইন দ্য রুম দুটা কি এক জিনিস? না না না, এখানে ইজ লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়নি। দেখছেন? এবার প্রশ্ন, হোয়ার ইজ হি? সে কোথায়? ইন দ্য রুম, রুমের ভিতরে। এবার আনসার ঠিক কি চলে আসবে? কোথায়? অ্যাডভার্ব ক্লজ নাই, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কি বলেন তো? অ্যাডভার্বিয়াল, এটা কি লিখছে? অ্যাডজাংক্ট ফ্রেজ লেখেন, সমস্যা নেই। পরীক্ষায় যদি থাকে তাহলে লিখবেন, সমস্যা নেই। নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই তিনটা ফ্রেজ ক্লিয়ার হয়েছে কিনা? 3C লেখেন, 3C। নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই তিনটা ফ্রেজ ক্লিয়ার কিনা? 3C লেখেন। হোয়ার হি ইজ না, হোয়ার ইজ হি, প্রশ্ন করতে হবে এইভাবে। অ্যাডভার্ব, হ্যাঁ। 3C দ্রুত লেখেন, 3C। আমাদের টাইম মনে হয় আবার হয়ে গেল। 10:08 বাজে। ওকে, আমরা ওই যে একটু আজকে একটু ক্লাসের শুরুতেই হচ্ছে আমরা একটু হালকা একটু ই করে ফেলছি আর কি। হ্যাঁ, এখানে আমাদের একটু সময় একটু 10 মিনিট ই হয়ে গেছে আর কি। থ্রি সি মানে কি বলেন তো? তিনটেই ক্লিয়ার? ওকে, সবার ক্লিয়ার? ওকে, আচ্ছা, এবার আমরা আরেকটা ফ্রেজ দেখবো। আর 10 মিনিট সময় লাগবে আমাদের। আমি 10 মিনিট একটু দেখি, হ্যাঁ। নাহলে এটা আপনার এইটার সাথেই ওই এটা মানে অ্যাডজাস্টেড, আপনি এটা না তাহলে পরে আলাদা করে বুঝতে পারবেন না। আমাদের প্রেপোজিশনাল ফ্রেজ যখন অ্যাডজেক্টিভ ফ্রেজ অথবা অ্যাডভার্ব ফ্রেজ, এটা আমরা একটু দেখার চেষ্টা করব। প্রেপোজিশনাল ফ্রেজ কখন অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডভার্ব ফ্রেজ হয়, লেখেন। একটু খাতায় লিখে ফেলেন, খাতায় শিরোনাম দেবেন প্রেপোজিশনাল ফ্রেজ। এটা আরো কঠিন জিনিস, কিন্তু সহজ করে পারবো ইনশাল্লাহ। PREPOSITIONAL, প্রেপোজিশনাল ফ্রেজ। PHRASE, প্রেপোজিশনাল ফ্রেজ। প্রেপোজিশনাল ফ্রেজ লিখবেন। প্রেপোজিশনাল ফ্রেজ সমান সমান লিখবেন দুই ভাবে গঠন হয়, দুই ভাবে হয়। প্রেপোজিশনাল ফ্রেজ দুই ভাবে হয়। এক নাম্বার, প্রেপোজিশন প্লাস ডট 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 প্লাস প্রেপোজিশন, PREPOSITI, প্রেপোজিশন। এটা হচ্ছে এক নাম্বার ধরন। ব্র্যাকেটে লিখবেন এরা সব সময় প্রেপোজিশন ফ্রেজ হিসেবে কাজ করে। প্রেপোজিশন ফ্রেজ হিসাবে কাজ করে, প্রেপোজিশন ফ্রেজ হিসাবে কাজ করে। এক নাম্বার পয়েন্ট, এটা এক নাম্বার পয়েন্ট। 2 নাম্বার লিখবো, এটা লেখা শেষ করেন। একদম মনোযোগটা যদি আরো কোথাও থেকে থাকে একদম শতভাগ নেন। মনোযোগটা আরো যদি কোথাও থেকে থাকে একদম বোঝানোর সময় ক্লিয়ারই থাকে, পরে মাথার উপর দিয়ে যায়। আপনি তো ক্লিয়ার করবেন। এখন আপনাকে তো এক কাজ করেন, আপনার বাসায় আমার সারা জীবনের জন্য তো সম্ভব না, তো সারা কিছুদিনের জন্য নিয়ে যান। আপনি যখন বসবেন তখনই পাশে থাকবে, তাহলে হয়তো এটা হইতে পারে। এই জন্য তার একটা ক্লাস, আপনি যখন আটকায় যাবেন তখনই প্র্যাকটিস করবেন। আপনি প্র্যাকটিস না করলে করতে পারবেন না। বুঝতে পারলাম? লেখা শেষ হলে আমরা ডান লিখবো। একটা ধরেন আমরা এটা একটু ডান লিখে দিই। আচ্ছা, এটা হচ্ছে এক নাম্বার। তাহলে প্রেপোজিশন ফ্রেজ দুই ভাবে শুরু হয়। একটা হচ্ছে প্রেপোজিশন দিয়ে শুরু হয়, আর হচ্ছে প্রেপোজিশন দিয়ে শেষ হয়। বাক্যে এদের নাম সবসময় প্রেপোজিশন ফ্রেজ থাকে। আচ্ছা, এটা হচ্ছে এক নাম্বার গঠন। আরেকটা গঠন আছে, এটা হচ্ছে দুই নাম্বার দিয়ে লিখবেন প্রেপোজিশন, PREPOSITIN, প্রেপোজিশন দিয়ে শুরু হয় প্লাস ডট 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 নাউন অথবা প্রোনাউন, PRONOUN, প্রোনাউন। নাউন অথবা প্রোনাউন দিয়ে শেষ হয়। প্রেপোজিশন দিয়ে শুরু হয়, নাউন অথবা প্রোনাউন দিয়ে শেষ হয়।
এরা বাক্যে অ্যাডভার্ব অথবা অ্যাজেটিভ ফ্রেজ হয়। ফ্রেজ এর কাজ করে। আগে লিখেন, এই লাইনটা লিখেন, এরা বাক্যে অ্যাজেটিভ অথবা অ্যাডভার্ব ফ্রেজের কাজ করে। এরা বাক্যে অ্যাজেটিভ অথবা অ্যাডভার্বের ফ্রেজ কাজ করে। এরা বাক্যে অ্যাজেটিভ অথবা অ্যাডভার্বের কাজ করে। এরা বাক্যে অ্যাজেটিভ অথবা অ্যাডভার্বের কাজ করে। এখন অ্যাডভার্বের কাজ কখন করবে? ভার্বের পরে বসলে। ভার্ব এর পরে বসলে। আর অ্যাজেটিভ ফ্রেজের কাজ করবে কখন? নাউনের পরে বসলে। নাউন বা প্রোনাউন এর পরে বসলে। এরপরে বসলে। এই নিয়ে আমরা বিস্তারিত আরো 10টা এক্সাম্পল করাবো ইনশাল্লাহ। একদম মাথার ভিতরে সেট করে দেবো ইনশাল্লাহ। মাথার ভিতরে একদম সেট করে দেবো। তার মানে আমরা শিখলাম প্রেপোজিশনাল ফ্রেজ। প্রেপোজিশনাল ফ্রেজের সংজ্ঞা কি? যেসব প্রেপোজিশন যেখানে যেখানে বসতে পারে ঠিক সেখানে সেখানে প্রেপোজিশনাল ফ্রেজ বসতে পারে। তার মানে আমরা শিখলাম প্রেপোজিশনাল ফ্রেজ দুইভাবে কাজ করবে। প্রেপোজিশনাল ফ্রেজ গঠন হবে দুইভাবে। একটা গঠন হচ্ছে প্রেপোজিশন দিয়ে শুরু হবে, প্রেপোজিশন দিয়ে শেষ হবে। এরা যেখানেই থাকুক, ভার্বের আগে, নাউনের পূর্বে, তারপরে উপরে নিচে ডানে বামে যে জায়গায় থাকুক না কেন, এদের নাম সবসময়ই প্রেপোজিশনাল ফ্রেজ। এদের নাম সবসময় কি বলেন তো? প্রেপোজিশনাল ফ্রেজ। প্রেপোজিশনাল ফ্রেজের 2 নাম্বার স্ট্রাকচার হচ্ছে প্রেপোজিশন দিয়ে শুরু হয় কিন্তু শেষ হয় নাউন অথবা প্রনাউন দিয়ে। শুরুটা ঠিক আছে, শেষটা ঠিক নেই। শুরুটা হয় প্রেপোজিশন দিয়ে 2টা ফ্রেজ, একটা প্রেপোজিশন দিয়ে শেষ হয়, আর একটা নাউন অথবা প্রনাউন দিয়ে শেষ হয়। যদি নাউন অথবা প্রনাউন দিয়ে শেষ হয় ওইটার নাম প্রেপোজিশনাল ফ্রেজ, এটা ঠিক আছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু কাজ করবে হয় অ্যাডভার্ব ফ্রেজের, না হলে অ্যাজেটিভ ফ্রেজের। সেন্টেন্সে কাজটাই মূল, নাম কোনো ফ্যাক্টর না। যেমন ওয়াটার শব্দটা নাউন, আই ওয়াটার দ্য প্ল্যান্ট, এখানে ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে, তাই না? ফাংশনটাই মূল কাজ, এখানে নামটা গুরুত্বপূর্ণ না। তার মানে যদি প্রেপোজিশন দিয়ে শুরু হয়, নাউন অথবা প্রনাউন দিয়ে শেষ হয়, এদের নাম প্রেপোজিশনাল ফ্রেজ, কিন্তু কাজ করবে অ্যাজেটিভ ফ্রেজ অথবা অ্যাডভার্ব ফ্রেজ হিসাবে। অ্যাজেটিভ ফ্রেজ কখন কাজ করবে? ওই যে আগে যা পড়াইছে অ্যাজেটিভের রুল, অ্যাজেটিভ ফ্রেজের নিয়ম। অ্যাডভার্ব ফ্রেজ কাজ করবে আগে যা পড়াইছে অ্যাডভার্ব ফ্রেজের নিয়ম। চলেন আমরা এবার প্র্যাকটিস করি, তাইলেই হয়ে যাবে। অপশনে এবার যদি অপশনে না থাকে, তো অপশনে না থাকলে কি করবে এটা আমরা পরে চলেন একদম সবগুলো এক্সাম্পল আমি ক্লিয়ার করাবো ইনশাল্লাহ। সবগুলো এক্সাম্পল আমি এখান থেকে ক্লিয়ার করাবো যাতে আপনাদের কষ্ট না হয়। হ্যাঁ, আগের ব্যাচের যারা আছে, দেখেন আগের ব্যাচে আপনাদের এই যে জুন মাসে যে ব্যাচটা শুরু হয়েছে ওইটার আজকে আছে একদম ফিনিশিং, বিদায় নিলাম। হ্যাঁ, ওই ব্যাচ থেকে ওদের যে কত কষ্ট হয়েছে, মানে ওদেরকে খুব কম এক্সাম্পল অনুশীলন করাইতে পারছি। মানে একটা নিয়ম থেকে একটা কোশ্চেন সলভ করাই দিছি। হ্যাঁ, এরপরে কোশ্চেনটা লিখতে হয়েছে, 4টা অপশন লিখতে হয়েছে। এখন তো আলহামদুলিল্লাহ টেকনোলজির কারণে আপনারা খুব ইজিলি পাচ্ছেন, আমারও খুব সুবিধা হচ্ছে যে আমি অনেক বেশি বুঝাইতে পারছি। আচ্ছা, ওকে, খুব মনোযোগ দিয়ে দেখেন। উই ওয়ার ওয়াইটিং ফর দ্য বাস। কিচ্ছু দেখার তো না, একদম মনোযোগ দেন, সর্বোচ্চ মনোযোগ, আরামে দাঁড়ান, সর্বোচ্চ মনোযোগ। দেখেন এই যে ফর দ্য বাস এতটুকু নিচে আন্ডারলাইন করা আছে, তাই না? এখন প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে। কত নাম্বার স্ট্রাকচার হবে? 1 নাম্বার না 2 নাম্বার? 2 নাম্বার। 2 নাম্বার দিয়ে যদি শুরু হয় তাহলে এর নাম প্রেপোজিশনাল ফ্রেজ, এতে কোনো সন্দেহ আছে? নাই। কিন্তু এটা কাজ করবে কি? অ্যাজেটিভ ফ্রেজের অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজের। তার মানে এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ, কিন্তু সেন্টেন্সে কাজ করবে অ্যাজেটিভ ফ্রেজ অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখন অ্যাজেটিভ ফ্রেজ কিনা অ্যাডভার্ব ফ্রেজ? অ্যাজেটিভ ফ্রেজ সাধারণত কার পরে বসে? নাউনের পরে। আর অ্যাডভার্ব ফ্রেজ সাধারণত কার পরে বসে? ভার্বের পরে। এই যে উই ওয়ার ওয়াইটিং, ওয়াইটিংটা হচ্ছে আমাদের ভার্বের পরে বসার কারণে আমাদের অ্যাডভার্বের ফ্রেজ। এবার প্রশ্ন করেন, হোয়াই ওয়ার উই ওয়াইটিং? আমরা কেন অপেক্ষা করছিলাম? আমরা বাসের জন্য অপেক্ষা করছিলাম। হোয়াই দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, এই কারণে এটা নাউন ফ্রেজ না অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সঠিক আনসার অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দেখেন অপশনে প্রেপোজিশনাল ফ্রেজও দেওয়া আছে। যদি অপশনে প্রেপোজিশনাল ফ্রেজও দেওয়া থাকে তখন আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ দাগাইতে হবে। যদি অপশনে অ্যাডভার্বিয়াল ফ্রেজ না থাকতো তখন আমি প্রেপোজিশনাল ফ্রেজ দাগাইতে পারতাম। আমি আশা করে বোঝাতে পারলাম। কারণ যদি আমাদের মানে এটা মাথায় রাখতে হবে যে বাপ সামনে দাঁড়ায় থাকতে এই জায়গায় ছেলের কোনো বেল নেই, যদি সন্তান সুসন্তান হয়, বাপ যদি ওইরকম হয়। বোঝাতে পারলাম?
আর বাপ যদি মনে করেন দাঁড়ায় থাকে, সেখানে সন্তানের কোনো বেল নেই। সন্তান যত বয়স্ক বা যত বড় কিছু বা যে যায় হোয়াট এভার ইট ইস, তো সুতরাং এটা হচ্ছে বাবা ছেলের মতো, ঠিক আছে? এটা থাকলে আর কোনো বিল নেই, আর এটা না থাকলে সে পরিণতি করতে পারে। বোঝাতে পারলাম কি? ওকে, পরবর্তী কোশ্চেন আমি এটাও বোঝাবো। 25 নম্বর প্রশ্ন, দ্য বুক অন দ্য টেবল ইজ মাইন। খুব ভালো করে লক্ষ্য করেন, অন দ্য টেবল ইজ মাইন। দেখেন কি দিয়ে শুরু হয়েছে? প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে। কি দিয়ে শেষ হয়েছে? টেবিল, নাউন দিয়ে শেষ হয়েছে। এখন এটা কি ফ্রেজ? হ্যাঁ, এটা একটা ফ্রেজ। কেন? কারণ এখানে কোনো ফাইনাইট ভার্ব নেই। এটা কত নাম্বার স্ট্রাকচারের প্রেপোজিশনের? এটা 2 নাম্বার স্ট্রাকচারের। এখন প্রশ্ন হচ্ছে 2 নাম্বার এটা কি ফ্রেজ হতে পারে? অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে পারে অথবা প্রেপোজিশন অ্যাডভার্ব ফ্রেজ হতে পারে। অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে পারে অথবা কি অ্যাডভার্ব ফ্রেজ হতে পারে। দেখো নাউনের পরে কি অ্যাডভার্ব ফ্রেজ বসে নাকি অ্যাডজেক্টিভ ফ্রেজ বসে? অ্যাডজেক্টিভ ফ্রেজ বসে। এই জন্য আমার অন দ্য টেবিল কোন ফ্রেজ? নাউন না অ্যাডভার্ব না অ্যাডজেক্টিভ। সঠিক অ্যান্সার অ্যাডজেক্টিভ ফ্রেজ। বুঝাতে পারলাম? এইবার যদি বুঝে থাকেন 26 নাম্বার আপনি নিজেরা করেন। রহিম স্টুড ইন ফ্রন্ট অফ মি, নাউন ফ্রেজ, ভার্বাল ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ, অ্যাডভার্ব। লাস্ট ডি নাম্বারটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। ডি নাম্বারটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। দ্রুত আনসার করেন। 26 নাম্বার। দ্রুত আনসার করেন, কোন ফ্রেজ? হ্যাঁ, এই তো বুঝে গেছেন। এখন প্রশ্ন হচ্ছে, দেখেন খুব ভালো করে লক্ষ্য করেন, খুব মনোযোগ দিয়ে দেখেন। রহিম স্টোড ইন ফ্রন্ট অফ মানে কি জানেন? এখানে বিফোর, BEFOR, বিফোর মানে কি বলেন তো? বিফোর মানে প্রেপোজিশন না? এই যে প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, প্রেপোজিশন দিয়ে শেষ হয়েছে, এই জন্য আমাদের এটা প্রেপোজিশনাল ফ্রেজ। প্রশ্নটা যদি এইভাবে ঘুরায় দেয়, ইন ফ্রন্ট অফ, এই যে মি পর্যন্ত যদি দিয়ে দেয়, তাহলে প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, প্রোনাউন দিয়ে শেষ হয়েছে, ভার্বের পরে আসছে, তখন সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যাবে। তখন সেটা কি হয়ে যাবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যাবে। আমি আশা করে বোঝাতে পারলাম। ওকে, তারপরে কি? হি ইজ এ ম্যান অফ ফ্রেন্ডলি নেচার। দেখেন এই যে ম্যানটা কি বলেন তো? নাউন। নাউনের পরে কি আছে বলেন তো? থাকলে কি হবে আমাদের? অ্যাডজেক্টিভ ফ্রেজ। সুতরাং এটা কি বলেন তো? অ্যাডজেক্টিভ ফ্রেজ। প্লিজ ট্রাই টু থিঙ্ক আউট অফ দ্য বক্স। আউট অফ দ্য বক্স, প্লিজ ট্রাই টু থিঙ্ক আউট অফ দ্য বক্স। খুব ভালো করে, এই যে আউট প্রেপোজিশন, এটা দিয়ে নাউন দিয়ে শুরু হয়েছে, তার মানে আমাদের কি বলেন তো? কি করতে বলছে? অ্যাডজেক্টিভ ফ্রেজ অথবা অ্যাডভার্ব ফ্রেজ হবে। তো ভার্বের পরে আসে, এজন্য আমাদের কি আসবে? অ্যাডভার্ব ফ্রেজ আসবে। দা গার্ল, নাউন। নাউনের পরে কোনো ফ্রেজ থাকলে সেটা কি হয়? অ্যাডজেক্টিভ ফ্রেজ। ইন ফ্রেজটা কি? অ্যাডজেক্টিভ ফ্রেজ। উই ওয়ার ওয়েটিং, দেখেন এই প্রশ্নটাই আবার আসছিল। উই ওয়ার ওয়েটিং ফর দ্য বাস, আমাদের বাসের জন্য অপেক্ষা করছিলাম। এইবার আনসার করেন তো 30 নম্বর আনসার কোনটা? এতক্ষণে আলোচনা যদি বুঝে থাকেন তাহলে বলেন 30 নম্বর আনসার কোনটা? 30 নম্বর, উই ওয়ার ওয়েটিং ফর দ্য বাস, এখানে 30 নম্বর আনসার কোনটা বলেন? হ্যালো, জি জি বলেন। ওয়ালাইকুম আসসালাম। কবির বলছি, বলেন। পেজের মেসেঞ্জারের কথা বলেন, কেমন? আমি ক্লাসে আছি, পেজের মেসেঞ্জারের কথা বলেন, ঠিক আছে? কবির ভাইয়া পেজের মেসেঞ্জারের কথা বলেন। ওকে, কোন ফ্রেজ? 30, প্রেপোজিশনাল ফ্রেজ। তার মানে দেখেন, প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে, তা নাউন ফ্রেজ না, প্রেপোজিশনাল ফ্রেজ হতে পারে, ইনফিনিটিভ ফ্রেজ না, ভার্বাল ফ্রেজ না। সঠিক অ্যান্সার কোনটা? প্রেপোজিশনাল ফ্রেজ। বলেন। এখন ভার্ব ফ্রেজ কি, ইনফিনিটিভ ফ্রেজ কি? ইনফিনিটিভ ফ্রেজ হচ্ছে 2 প্লাস ভার্বের বেস ফ্রম, এরপরে যদি কিছু ওয়ার্ড থাকে তো ওটা মিলে ইনফিনিটিভ ফ্রেজ। বুঝতে পারলাম? ওটা কি মিলে? ইনফিনিটিভ ফ্রেজ। আর ভার্ব ফ্রেজ কি? গ্রুপ ভার্ব দিয়ে যখন কোনো থাকে, যেমন হি লুকড আফটার হিজ ফাদার, এই লুকড এবং আফটার দুইটা ওয়ার্ড মিলে কি হচ্ছে? আমাদের ভার্ব হয়েছে। গ্রুপ ভার্বটাকে মূলত ভার্ব ফ্রেজ বলা হয়। পার্টিসিপল ফ্রেজ কি? পার্টিসিপলের পরে যদি কোনো ওয়ার্ড, কয়েকটা ওয়ার্ড থাকে, তখন সেটা পার্টিসিপল ফ্রেজ বলা হয়। ফ্রেজ সম্পর্কে আপনার এত দিনের যে ভীতি ছিল, আজকে এই ভীতিটা কাটলো কিনা এবং একদম ফুল ডান হইল কিনা?
একদম ফুল ক্লিয়ার কিনা বুঝতে পারছেন কিনা এটা বলেন। বাকি প্র্যাকটিস আছে, প্র্যাকটিসগুলো করেন। লেখেন এফ সি, অ্যাডভার্ব নাই তাই প্রিপোজিশন ফ্রেজ। এফ সি লেখেন ফুল ক্লিয়ার যদি বুঝে থাকেন। আর এতক্ষণের আলোচনায় যদি কেউ না বুঝে থাকেন সেটাও বলেন, আমি একটু দেখার চেষ্টা করি। আবিদ এফ সি, জেসমিন আলহামদুলিল্লাহ, মিতা কবির আলহামদুলিল্লাহ, সাহা এফ সি, তারপরে নামটা বলতে পারলাম না, মোটামুটি ক্লিয়ার। আমি ফুল ক্লিয়ার করতে পারলাম না, কেন করতে পারলাম না বুঝতে পারলাম না। আগের টপিকে কোনো বাদ আছে কিনা আপনারা বুঝতে পারিনি। থ্যাংক ইউ। ওকে এফ সি, ওকে অল ক্লিয়ার। শাম্মী, রিপন এফ সি, এপিসি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে বিজয়টা। এপিসি আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। অবশ্যই এই যে আপনার শুক্রিয়া আদায় করলেন, নিশ্চিত আল্লাহ আপনার আরও নিয়ামত বাড়ায় দিবে। এফসি তানজিল আমিম, ওকে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আফরোজা এফসি আসাদ, আপনাকে থ্যাংকস। সারিফুল আপনাকেও। ওকে মানহা, কালকে লিটারেচার ক্লাস হবে, আজকে তো হয়নি। ও আজকে লিটারেচারের ক্লাসটা নিয়ে যেটা হয়েছে, আমি যে ক্লাস দিছি এটা আমার মনে নাই। কালকে হবে ইনশাল্লাহ, মৌসুমি কালকে হবে ভাই। হ্যাঁ আজকে আমি যে ক্লাস দিছি আমার 45 আগের বেচের হচ্ছে যে আমাদের ক্লাস ছিল আজকে, ওইখানে ক্লাস শেষ করতে মানে আমি যে ক্লাস দিছি এটা আমার মনে নেই। এরপরে আমার মনে হয়েছে যে আপনার ওই যে অ্যাডমিনে আমার যখন জানাইলো যে আপনার ক্লাস ছিল কিনা, বললাম যে এটা তো হওয়ার কথা না, এরকম একটু সমস্যা হয়েছে। হ্যাঁ কাল হবে, হ্যাঁ কাল আগামীকাল ক্লাস হয়। আগামীকাল ক্লাস আপনাদের 9টায়, হ্যাঁ ক্লাস আছে। আর গ্রামার ক্লাস 8টায়। বলেন কারো কিছু বুঝতে মানে এমন কেউ আছেন যে বুঝতে পারেনি বলেন তো, বা কোনো কোথাও সমস্যা আছে? দ্রুত বলেন দ্রুত, আমার ক্লাসটা শেষ করবো। এমনি দিয়ে আমরা অনেকক্ষণ সময় দিয়ে দিলাম, কেমন দেখছেন? এই ক্লাসটুকু এত মজার ক্লাস রেখেও 110 জনের মতো দেখছিলেন, এখন এই যে একটু সময় বেশি নিছে আপনাদের অনেকেই চলে গেছে। কি অধৈর্য ভাই, এত অধৈর্য হলে হয়? হ্যাঁ 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 মৌসুমি আপনার কথা বুঝতে পারছি। আমার মিসে আমি তো বললাম ক্লাস আমার মনে ছিল না। খুব ভালো বলছি, কে খুব ভালো বলছে। ওকে ঠিক আছে, আগামীকাল ঠিক 8টায় আমাদের ক্লজের উপরে ক্লাস হবে ইনশাল্লাহ। ফ্রেজ যদি বুঝে থাকেন তাহলে ক্লজ বোঝা কোনো ব্যাপারই না, ক্লজ বোঝা একদম পানিবাদ। লাভলি ক্লাস, থ্যাংক ইউ। কি কি আপনার মনো কি মনিতোষ নাকি নাম, মনুতোষ নাকি বুঝতে পারিনি। আগে যে কষ্ট লাগতো করতে, আলাদা বুঝছে আগে। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা ওকে, আজকে বেঁধে নিলাম, থ্যাংক ইউ।